ডেটা এন্ট্রি বেসিক্যালি হচ্ছে আমরা প্রিভিয়াস ক্লাসে তো বলছিলাম যে আমরা কিভাবে করে লিড ইয়া করবো। রেস্টুরেন্টের এক্সাম্পল দিয়েছিলাম মনে হয়, দেওয়া হয়েছিল বিভিন্ন রেস্টুরেন্টের। তো এরকম করে হচ্ছে আমাদেরকে বিভিন্ন র ওয়াইজ এবং কলাম ওয়াইজ আমাদেরকে লিড কালেক্ট করে তারপর হচ্ছে বিভিন্ন রিসোর্সেস থেকে আমাদের হচ্ছে যে রিসোর্সগুলো কালেক্ট করে আমাদের ইয়া করতে হয়। যেমন আমার যদি এরকমটা হয় যে আমাকে আমার কোনো ক্লায়েন্ট এসে বলল যে তার হচ্ছে একটা হসপিটালিটির একটা বিজনেস আছে এবং সে চিটাগাং ওয়াইজ বা হচ্ছে বাংলাদেশ ওয়াইজ দুইটা হচ্ছে যে তার সে এমনি হসপিটাল তো হচ্ছে তার হচ্ছে চট্টগ্রামে, বাট হচ্ছে সে পুরো বাংলাদেশে কয়টা হসপিটাল এরকম আছে সবগুলো একটা লিস্ট তৈরি করতে যাচ্ছে। তার একটা পরবর্তী প্ল্যান হচ্ছে সে এই এই হসপিটালগুলোর থ্রুতে সে হচ্ছে কোলাবরেশন করবে, বিভিন্ন পার্টনারশিপ করবে, না হয় বিভিন্ন রকমের আরও বিভিন্ন ইয়া থাকে, কম্পিটিটর অ্যানালাইসিস করা থেকে শুরু করে তারপর আরও বিভিন্ন বিষয় থাকে। সো ওগুলো আমরা যদি এখান থেকে ডেটা এন্ট্রি হিসাবেও তাকে দিতে পারি, কীভাবে করে দিতে পারি, যেমন আমি যদি বাংলাদেশ অল হসপিটাল হসপিটাল লিস্ট এটা দিই, দেখেন বাংলাদেশ, বাংলা না, বাংলাদেশ অল হসপিটাল লিস্টে যদি আমি এখান থেকে দিই তাহলে হসপিটাল লিস্ট এখান থেকে দেখেন ম্যাপ পাবো, তারপর হচ্ছে আদার্স ন্যাশনাল হসপিটাল চিটাগং, তারপর হচ্ছে পার্ক ভিউ হসপিটাল, এর পরবর্তীতে হচ্ছে যে ম্যাক্স হসপিটাল, মেডিকেল সেন্টার হসপিটাল, ভেলেভিউ হসপিটাল, আরও আদার্স অনেকগুলো দেখি। কে ও এক্স্যাক্টলি মনে করেন, ধরেন ওই ক্লায়েন্টটা আমাকে বললো যে বাংলাদেশে যতগুলো হসপিটাল আছে সবগুলো লিস্ট তৈরি করতে। সো আমরা এখান থেকে আগে ফার্স্টে ও এটা করতে পারি, কিন্তু হচ্ছে এটা টাইম কনজিউমিং একটা ব্যাপার। তো এখন আমরা ওকে কীভাবে লিস্টটা তৈরি করে দেবো, আমরা এখান থেকে বাংলাদেশ অল হসপিটাল লিস্ট লিখলাম। লেখার পর এখন এখান থেকে আমরা এক্সেল ওপেন করব বা হচ্ছে শিট ওপেন করতে পারেন, আমি এক্সেল করে দেখাচ্ছি। সো এখান থেকে আমরা মেজরলি তিনটা শিট নিব। একটা হচ্ছে হসপিটাল নেম, সেকেন্ডটা হচ্ছে আমরা ইয়া নিব, যেমন হচ্ছে হসপিটাল, এখান থেকে হসপিটাল নেম নিলাম। হসপিটাল নেম, সেকেন্ড হচ্ছে ফোন নাম্বার, তারপর কলামটা নিলাম ধরেন ওয়েবসাইট, তারপর কলামটাতে নিলাম ধরেন অ্যাড্রেস, আর ওকে অ্যাড্রেস, চারোটাকে একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটাকে মিডল করে দিলাম, এখানে মিডল আসলো। তারপরে এটা পুরোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটার ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, এটাকে বোল্ড করে দিলাম। পরে বর্ডার থেকে ধরেন অল বর্ডার করে দিলাম, ওকে। এরপরে এখন আমরা হচ্ছে এটার পুরো একটা লিস্ট এখান থেকে বা হচ্ছে এন্ট্রি ডেট এন্ট্রিগুলো করবো। সেখানে আমি ফার্স্ট একটা এটার মধ্যে ক্লিক করলাম। সো আমি হসপিটালের নাম এটা এখান থেকে নোট করলাম। এরপর এখানে এসে কন্ট্রোল শিট ভি, অর্থাৎ কন্ট্রোল ভি দিব না, কন্ট্রোল শিট ভি দিব। আচ্ছা কন্ট্রোল ভি দিলেও এরকম আসবে, তো নষ্ট হয়ে যাবে। সো এখান থেকে এইখানে একটা অপশান পাবো কন্ট্রোল, এটার মধ্যে একটা অপশান পাবো এরকম, এই নর্মাল এরকম চলে আসবে, ঠিক আছে। লেখাটা হতে পারে এরকম হলে বাড়ান লম্বা করেন, বা এরকমটাও করতে পারেন। এটা লেখার সাইজটা 8 করে দিলাম, তাহলে হচ্ছে জায়গা হবে। এমনি হসপিটালের নামটা একটু বড় থাকে অবশ্য।
সেকেন্ড এই হসপিটালের ফোন নাম্বারটা এখন আমাকে নিতে হবে। সো এখান থেকে এই ফোন নাম্বার পাচ্ছি, কপি করলাম, এখানে এসে কন্ট্রোল ভি, এরকম আসলে এখান থেকে এটা দিব। ওকে, ওয়েবসাইট বুঝি নেই, আরেকবার বলেন। হ্যাঁ, লিঙ্ক ফোন নাম্বারের ইয়াতে ক্লিক করলে কোথায় যাবে? যে কপি করলাম, কন্ট্রোল ভি, এটা তো, এটাতে যদি ক্লিক করেন এটা আপনাকে কোথাও নেবে না। দেখেন এই জায়গায় নিয়ে আসছে, রিডাইরেক্ট করে এই জায়গায় নিয়ে আসবে। এখন এখান থেকে এটাকে আমরা টেক্সট ফরম্যাটে নিয়ে আসবো। ওয়েবসাইটে যাব, এখানে আমরা এর ওয়েবসাইট পাচ্ছি, রাইট বাটন ক্লিক করে লিঙ্ক, নিউ ট্যাব, ন্যাশনাল হসপিটালের ইউআরএলটা কপি করব উপর থেকে। ইউআরএল কোথায় কপি করছি দেখছেন? উপর থেকে কপি করছি, এরপর এখানে এসে এটাকে কন্ট্রোল ভি দিলাম, কন্ট্রোল ভি, এটারও হচ্ছে এখান থেকে সাইজ কমাই দিই। ওকে, আসে, এরপর অ্যাড্রেস, এখান থেকে আসেন, অ্যাড্রেসটা কালেক্ট করলাম, এটারও ছোট করে দিই, বাস হয়েছে। এভাবে করে আমাকে হচ্ছে যে বাংলাদেশি যতগুলো, বাংলাদেশ বা চট্টগ্রাম ধরতে পারেন, যতগুলো হসপিটাল আছে সবগুলো হসপিটালের আমার ডিটেলস এখানে কি করতে হবে, ইনপুট করতে হবে। দেন এর পরবর্তীতে হচ্ছে যে আমরা এখান থেকে এটা পুরোটাকে ছোট করতে পারি। ওকে, এটাকে একটু, ওকে, এটাকে এখান থেকে একটু চাপাতে পারি। না না না, আমি সবগুলো করলে তো সময় চলে যাবে। আমি একটাই করছি, আপনি এখন আপনাকে এখানে যতগুলো আছে তত, এখানে সবগুলো করতে হবে। এখানে যেমন আপনি যদি ধরেন এখানে একটাতে 20টা করে থাকে, এখানে 10টা, 10 ইন্টু 20 কত হয়? 10টা না 12টা মনে হয়, 12টা, 12 ইন্টু 12 ইন্টু ঠিক আছে, বুঝি না আমি। 12 ইন্টু 245, এটা এই লিস্টটা বানাতে হবে। ওকে, আমার এই 240 জনের লিস্ট এখানে মেক করে তারপর ওকে এটা আমাকে সাবমিট করতে হবে। এখন ও 240 জনের ডেটাগুলোকে বিভিন্নভাবে ও নার্চার করবে, বিভিন্নভাবে এটাকে নিয়ে ও কাজ করবে, তারপর হচ্ছে বিভিন্ন ওয়েতে ও এটা ব্যবহার করবে। যারা বিজনেস ওনার থাকে তাদের জন্য এটা প্রয়োজন পড়ে। যেমন হচ্ছে আবার আরও দেখবেন অনেকে নেটওয়ার্কিং করতে চায়, নেটওয়ার্কিং তো বুঝেন, মানে হচ্ছে বিভিন্ন পিপলের সাথে মিশা, বিভিন্ন পিপলের সাথে বিজনেস কোলাবোরেশন করা। সো দেখা যায় যে আমার ইন্ডাস্ট্রিতে, ধরেন আমি ট্রেনিং ইন্ডাস্ট্রিতে আছি, আমি আমার এক্সাম্পল দিচ্ছি, আমি যেহেতু ট্রেনিং ইন্ডাস্ট্রিতে আছি, আমার ট্রেনিং ইন্ডাস্ট্রিতে আর কারা কারা ট্রেনার আছে তাদের লিডগুলো আমার বের করতে হবে, তাদের সাথে আমার সাথে একটা নেটওয়ার্কিং সম্পর্ক তৈরি করতে হবে, যাতে তাদের থ্রুতে আমি বেনিফিট পাই এবং তাদেরকে আমি কোনো বেনিফিট প্রোভাইড করতে পারি। কারণ হচ্ছে যে আর একই ইন্ডাস্ট্রির পিপল, আমরা একই ইন্ডাস্ট্রিতে থাকলে আমাদেরকে একসাথে মিলেমিশে কাজ করতে হবে, ঠিক আছে? যে ইন্ডাস্ট্রিতে আছে, যেমন কেউ আর্কিটেক্ট ইন্ডাস্ট্রিতে আছে, আর্কিটেকচার ওর হচ্ছে যে বাংলাদেশে বা হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড যতগুলো আর্কিটেকচার আছে সবার সাথে রিলেশন রাখা দরকার, এতে করে এখান থেকে নতুন নতুন লার্নিংও পাবে, অপরচুনিটিও পাবে। আর নেটওয়ার্কিং ইজ দ্য নেটওয়ার্ক ইজ ইয়ার নেটওয়ার্ক, আপনার নেটওয়ার্ক যত স্ট্রং হবে তত বেশি ইয়া হবে। তো এটার জন্য হয়তো এমনও দেখা যায় যে ইন্ডিভিজুয়াল পার্সনে কিন্তু ডেটা এন্ট্রি কাজ দেয়,
তো এভাবে কিন্তু করা যেতে পারে। এখন আপনি আমাকে একটা ইয়া করেন, এটা তো একটা। সেকেন্ডলি হচ্ছে আমি হ্যাঁ হ্যাঁ ওদের হয়তো অনলাইন প্রেজেন্স নাই, এখন হচ্ছে অনলাইন প্রেজেন্স না থাকলে ওটা আপনার কাজ না। আপনি তো আর এখন পুরো বাংলাদেশ ঘুরে ঘুরে হসপিটাল তো পাবেন না, অনলাইনে যাদের কাছে তাদেরকে বের করবে। হ্যাঁ থাকতে পারে, বাংলাদেশে কি 240টা নাকি আরো বেশি থাকে, আরো বেশি আছে। এটা হচ্ছে যে ওয়েল নোন যেগুলো হসপিটাল আছে বা যারা অনলাইনে নিজেদের ভিজিবিলিটি ক্রিয়েট করছে তাদের আছে, বাকিদের হয়তো নাই, এরকম হতে পারে। কিন্তু আছে। এখন হচ্ছে যে আপনাকে তো আর ঘুরে ইয়া করতে হবে না, আপনি শুধুমাত্র হচ্ছে ইয়া করবেন অনলাইনে যাতে আছে তাদের। এখন আবার আরেকটা সোর্স বলি, অনেক সময় দেখা যায়, আলহামদুলিল্লাহ, ক্লায়েন্টও কিন্তু ক্লায়েন্ট এমনও সময় হয় যে ক্লায়েন্টকে আমরা বিভিন্ন আরও সোর্স থেকে আমাদের কালেক্ট করতে হয়। সো আমরা এখান থেকে গুগল থেকে তো একটা ওয়ে, এটা হচ্ছে যে একটা ওয়ে, আরও মাল্টিপল ওয়ে আছে, যেটার মধ্যে একটা হচ্ছে আপনি ফেসবুক থেকে করতে পারেন, কিন্তু হচ্ছে ফেসবুকে রেলেভেন্ট থাকে না। ফেসবুকে হচ্ছে দেখা যায় যে অনেকে ফেক আইডি খুলে বসে থাকে, ঠিক আছে। তো দেখা যায় ফেসবুকে যদি আপনি যদি করেন, তাহলে ফেসবুকে অনেক সময় ওই মানে হচ্ছে যে রেলেভেন্ট পাবেন না। সেকেন্ড হচ্ছে যে আপনি আপনার পটেনশিয়াল যে লিড বা পটেনশিয়াল যে সোর্সগুলো থাকবে বা পটেনশিয়াল যে ইনফরমেশনগুলো আপনি চাচ্ছেন সেটা পাবেন না, এরকম আদার্স অনেকগুলো প্রবলেমস ক্রিয়েট হয়। এই তো ফেসবুকের মাধ্যমে আপনি এরকম নাম নাম্বার কালেক্ট করতে পারবেন। তো ওইটা হচ্ছে যে ফেসবুকের মাধ্যমে অনেক সময় প্রপারলি ইয়ে করা যায় না। কিন্তু একটা ওয়ে আছে, সেটা হচ্ছে লিঙ্কডইন। লিঙ্কডইন চিনেন? লিঙ্কডইনে আমরা অ্যাকাউন্ট খুলেছিলাম না? লিঙ্কডইন হচ্ছে যে অনেক পটেনশিয়াল একটা মানে হচ্ছে মার্কেট। এখান থেকে আপনি অনেক লিড পাবেন এবং এখান থেকে জব পাবেন, আদার্স অনেকগুলো ইয়া পাবেন। যেমন অনেক সময় দেখবেন অনেক যারা হচ্ছে যে কিছু কিছু প্ল্যাটফর্ম আছে যেমন বিডি জবস, তারপর হচ্ছে যে আরো অনেকগুলো, হ্যাঁ অবশ্যই বিডি জবস কাজ করা অবশ্যই, যেমন বিডি জবস, তারপর হচ্ছে আদার্স অনেকগুলো জব সেক্টর আছে বা হচ্ছে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। ওরা জবগুলো কিন্তু কিভাবে ওদের প্ল্যাটফর্মে আনে, ওরা এখান থেকে বিভিন্ন জবস এখান থেকে কালেক্ট করে। তাই এক্সাম্পলের জন্য ধরেন আমি যদি আমার কোনো আরেকটা ক্লায়েন্ট আসে, সে এখন আমাকে বলতেছে যে ধরেন বাংলাদেশে এসইও এক্সপার্ট কারা আছে, অর্থাৎ আমি এসইও ফিল্ডে কাজ করি, ডিজিটাল মার্কেটিং বা ধরেন এক্সাম্পল আমি ডিজিটাল মার্কেটিং ধরলাম, ডিজিটাল মার্কেটিং আমি কাজ করি, ডিজিটাল মার্কেটিং নিয়ে বাংলাদেশে কারা কারা কাজ করে তাদের একটা লিস্ট আমার লাগবে। হ্যাঁ, সে আপনাকে একটা এক্স অ্যামাউন্ট পে করবে, দেন হচ্ছে আপনি তার কাজটা করে দেবেন। তো আপনি কিভাবে ফাইন্ড আউট করবেন ডিজিটাল মার্কেটার? গুগলে পাইলে আপনি কয়জনকে পাবেন? গুগলে সবাইকে পাওয়া যায় না। কারণ আমি যদি এখন যদি গুগলে যদি লিখি ডিজিটাল মার্কেট বাংলাদেশ, টপ ডিজিটাল মার্কেটার ইন বাংলাদেশ দিলাম, কয়জন আসছে? 20 জন, 30 জন। তো বাংলাদেশে কি শুধু 20 জন আছে, আর কেউ নেই? আর কেউ নেই? তাহলে ও গুগলে সব কিছু, গুগলে অনেক সময় এনাফ ডেটা থাকে না, কারণ হচ্ছে গুগল তো আর হিউম্যান না, ঠিক আছে। গুগল অনেক সময় আমাদেরকে ইয়া দিতে পারে। তো ওইটার জন্য হচ্ছে আরেকটা মানে ইউজফুল টুল হচ্ছে যে লিঙ্কডইন। এখন লিঙ্কডইনে এসে আপনি যদি জাস্ট এটা লিখে সার্চ করেন ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটার সার্চ করলাম, ডিজিটাল মার্কেটার সার্চ করার পর দেখবেন এখানে অনেকগুলো অপশন আছে। যেমন আমার যদি এখন যদি জবস লাগে তাহলে আমি ডিজিটাল মার্কেট, এই জবসের মধ্যে ক্লিক করলে ডিজিটাল মার্কেটিং জবস রিলেটেড অনেকগুলো ইনফরমেশন পাবো। পোস্ট লাগলে দেখতে পারবো, পিপল, সার্ভিস, কোম্পানি সবগুলো দেখতে পারবো। সো ধরেন আমি পিপল ফাইন্ড আউট করতে যাচ্ছি, এখন আমি পিপল ফাইন্ড আউট করলাম। এখন দেখেন এখানে আমার সামনে সবাই মানে হচ্ছে একেবারে একসাথে অনেক লিস্ট চলে আসছে। দেখেন এখানে প্রায় 100, যদি আমি যদি এখানে যদি অ্যাটলিস্ট 1 2 3 4 5 6 7 8 9 10,
একটা পেজে যদি 10টা থাকে 10 ইন্টু 100। হুম, হ্যাঁ এসইও আছে, লিঙ্কডইনে এসইও আছে, সব জায়গায় অনলাইন মানে এসইও। হ্যাঁ ওয়েবসাইট সবগুলো আপনার ইউটিউব চ্যানেল থাকলে ইউটিউবের ভিডিওকে এসইও করতে হয় র্যাঙ্কে আনার জন্য, ঠিক আছে। তো এখন হচ্ছে যে এখান থেকে যেমন হচ্ছে 100 জন পিপল এখানে লিস্ট আছে, এখন আমি 100 জন পিপলের লিস্ট আমি ধরে ধরে প্রত্যেকের ইয়াতে ধরেন আমি ইয়াতে গেলাম, এর এদিকে নাম নিলাম, এর প্রফেশন নিলাম, এভাবে করে এর বাড়ি কোথায় সেটা নিলাম, ঠিক আছে। এভাবে করে দেখা যায় যে আমাদের লিডগুলো আমরা এভাবে কালেক্ট করতে পারি। সেখানে 100 জন পিপলের লিস্ট যদি বানাই, তাহলে আমি একবার লাস্টে এই তো 100 জন, এখানে 10 ইন্টু 100 কত হয়, 100, 1000, 1000 পিপলের লিস্ট এখান থেকে পাচ্ছেন। তো এখন আপনার ক্লায়েন্টের যদি এরকম কোনো প্রয়োজন পড়ে তাহলে আপনি এখানে 1000 জনের লিস্ট আপনি ক্লায়েন্টকে সাবমিট করতে পারবেন, ঠিক আছে। সো ক্লায়েন্ট এটা দিয়ে পরবর্তীতে ওর কাজ করতে পারে। এভাবে দেখবেন এটা কিন্তু আবার বিভিন্ন কোম্পানিগুলো তাদের টার্গেট অডিয়েন্স ফাইন্ড আউট করার জন্য ব্যবহার করে। কারণ হচ্ছে যে উদাহরণ এক্সাম্পল, আমার প্রোডাক্ট হচ্ছে ইয়া বেবি প্রোডাক্ট। এখন বেবি প্রোডাক্ট যদি হয় তাহলে আমাকে আমার টার্গেট অডিয়েন্স কারা, বেবির ফাদার অ্যান্ড মাদার। তাহলে আমাকে ফাইন্ড আউট, আমাকে গুগল ইন্টারনেট, হ্যাঁ। সো আমার এখন হচ্ছে যে তাহলে আমাকে টার্গেট অডিয়েন্স বের করতে হবে, এটাকে আমরা বায়ার পার্সোনা বলি। একটা বায়ার পার্সোনা আমি আপনাকে দেখাই, বায়ার পার্সোনা কিরকম হয়। এটা হচ্ছে বায়ার পার্সোনা। ইমেজ কোয়ালিটি নেই কেন? বা আমার যে বায়ার বা আমার যে ক্লায়েন্ট আছে তার পার্সোনা বের করতে হবে। প্রত্যেকটা প্রত্যেকটা প্রোডাক্টের জন্য বা প্রত্যেকটা বিজনেসে কিন্তু তাদের বায়ার পার্সোনা লাগে। এটা আপনি যখন আপনার ডিজিটাল মার্কেটিং এজেন্সি ওপেন করলে বা এজ এ ফ্রিল্যান্সার হিসেবে কাজ করলে আপনার কিন্তু এরকম বায়ার পার্সোনা বানানো লাগবে। এটা কিন্তু ক্লায়েন্টের কাজের জন্য আপনার করতে হবে। এটা কাইন্ড অফ আমি বলি, এটা হচ্ছে যে বায়ার পার্সোনা বেসিক্যালি হচ্ছে যে সব প্রোডাক্ট সবার জন্য না। হ্যাঁ, যার পানি তৃষ্ণা লাগে না, আপনি তাকে সারাদিন পানি বিক্রি করলে লাভ হবে না, ঠিক আছে। যার যে জিনিসে, যেমন আপনার এখন ডাইপার লাগবে, লাগবে না। তো আপনাকে যদি আমি সারাদিন ডাইপার বিক্রি করে আপনি নেবেন না। আর আপনার যদি ম্যারিড না হন, আপনি আপনার বেবিও নেই, তাহলে আপনি ডাইপারের কোনো কাজই নেই। এখন আপনাকে যদি আমি সারাদিন ওই ডাইপারে একটা দেখাই, আমার টাকা নষ্ট হবে, আপনার তো কিছু হবে না। এটাই তো। তো হচ্ছে যে ক্লায়েন্টের এইভাবে করে মানি সেভ করার জন্য আমাদের টার্গেট অডিয়েন্স সেট করতে হয়। আমার প্রোডাক্ট ঠিক আছে, কিন্তু হচ্ছে প্রোডাক্টের জন্য রাইট কাস্টমারকে তাকে ফাইন্ড আউট করতে হবে। তো তাকে ফাইন্ড আউট করার জন্য আমরা একটা বায়ার পার্সোনা বানাই। বায়ার পার্সোনার মধ্যে আমাদের ডেমোক্রেটিক্স থাকে, তারপর হচ্ছে ডেমোগ্রাফিক্স থাকে, আরও আদার্সগুলো। যেমন হচ্ছে আমি ধরি, আমি ডাইপার উদাহরণ দিই, বাকিটা আপনারা নিজেদের প্রোডাক্ট অনুযায়ী ম্যাচ করে নিতে পারবেন। ধরেন ডাইপার আছে, আমার প্রোডাক্ট হচ্ছে ডাইপার। এখন ডাইপার প্রোডাক্টটা আমি যদি দেখি আমার টার্গেট অডিয়েন্স কারা, টার্গেট অডিয়েন্স হচ্ছে যে ম্যাক্সিমাম ফাদার অ্যান্ড মাদার। তাহলে হচ্ছে আমার মেল ফিমেল দুইজনই আমার টার্গেট অডিয়েন্স। তাদের মধ্যে আবার টার্গেট অডিয়েন্স কারা, আমাকে এজ লিখতে হবে। তো ম্যারিড এজ যদি গড় আয়ু অনুযায়ী বা হচ্ছে যে বেবি নেওয়ার একটা সময় অনুযায়ী যদি বলি, তাহলে ম্যানদের ক্ষেত্রে দেখা যায়, মেলদের ক্ষেত্রে দেখা যায় 25 to 30-র ভিতরে কিন্তু বেবি হয়। তাহলে হচ্ছে যে হ্যাঁ, ওটা আমি অন অ্যান অ্যাভারেজ ধরছি। তো আবার মেলদের ফিমেলদের ক্ষেত্রে দেখা যায়
25 আন্ডার 25 এর ভিতর হয়ে যায়। তো আমি ধরতে পারি মানে 25 টু 30 এজ, বা আমি 35ও ধরতে পারি। তো 25 টু 30 এজ হচ্ছে আমার টার্গেট অডিয়েন্স। তাহলে আমি হচ্ছে 25 এর নিচের কাউকে দেখাবো না, 35 এর উপরে কাউকে দেখাবো না। ওটা মেল ফিমেল দোনোটাই আমি অন অ্যান অ্যাভারেজ ধরছি। এর পরবর্তী জেন্ডার তো বললাম, জেন্ডার মেলও থাকবে ফিমেলও থাকবে। এডুকেশন লেভেল ওটাও ধরতে পারেন, নাও ধরতে পারেন। কারণ হচ্ছে এডুকেশন লেভেল, কারণ হচ্ছে ডাইপার কেনার জন্য কেউ এডুকেশন লেভেল লাগে না, প্রত্যেকটা মা বাবাই জানে যে ডাইপার ইউজ করতে হয় বেবির জন্য। তাদের ইনকাম বাজেট, আমার ডাইপারের প্রাইস কত হবে, আমার একটা 16 পেজের ডাইপারের প্রাইস 500 টাকা 600 টাকা। তো এটার জন্য যে কেউ যদি যদি তার স্যালারি যদি 6,000 টাকা হয়, 5,000 টাকা হয়, বা 10,000 টাকা হয়, সে কিন্তু বাই করতে পারবে। তাহলে তার ইনকাম রেটটা দেখবো। এখন আমি একটা উদাহরণ দিচ্ছি, এটা হয়তো আপনি এখনো ক্লিয়ার না, আমি সেকেন্ড আরেকটা উদাহরণ দিই। ধরেন আমার কার আছে, বিএমডাব্লিউ কার, আমি বিএমডাব্লিউ কারের ওনার। আমার বিএমডাব্লিউর একটা কারের একটা নতুন মডেল লঞ্চ হয়েছে, যেটার প্রাইস হচ্ছে 1.5 কোটি টাকা। এখন এটার জন্য আমি বায়ার পার্সোনা কীভাবে বানাবো? এটার জন্য বায়ার পার্সোনা বানাতে হবে বেসিক্যালি হচ্ছে যে আমাকে দেখতে হবে যে আমি মেল ফিমেল দোনোজনই কিনবে অবশ্য, কিন্তু ম্যাক্সিমাম মেল কিনবে। বিএমডাব্লিউ বা হচ্ছে কারের ক্লায়েন্টের লিস্ট বানানো, বা হচ্ছে যে টার্গেট, হ্যাঁ কাস্টমারদের লিস্ট বানানো, হ্যাঁ 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 হ্যাঁ, যাতে আমি রাইট কাস্টমারের কাছে আমার প্রোডাক্টটা পিচ করতে পারি। সো আমি ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে কার বা হচ্ছে যে এগুলো কিন্তু মেলরা বেশি বাই করে, ফিমেল অনেক কম করে। সো আমার মেইন টার্গেট অডিয়েন্স থাকবে মেল, ঠিক আছে, মেল গেল। সেকেন্ডলি হচ্ছে তাহলে আমি মেইলের, এখন মেল আমি এখান থেকে সিলেক্ট করলাম, এটা হচ্ছে মেল, স্টেট থাকবো মেইলের মধ্যে। এখন মেইলের ভিতরে আবার ডেমোগ্রাফিক ও কি কি থাকা উচিত। একটা বিএমডাব্লিউ বাই করার জন্য অ্যাটলিস্ট আমার জানা মতে তার এজ কিন্তু 30-র উপরে হয় যারা বিএমডাব্লিউ বাই করে। কারণ হচ্ছে 30-র নিচে বিএমডাব্লিউ বাই করার মতো কোয়ালিফিকেশন তার হয় না, কারো হয় না, 30-র উপরে হয়। কারণ হচ্ছে 30-র উপরে যদি আমি 40-50, তারা এই এজের পিপলরা কিন্তু নিতে পারে, কারণ হচ্ছে তাদের কাছে জমানো টাকা থাকে, ফান্ডিং থাকে, আদার্স অনেকগুলো বিষয় থাকে। তাদের এমনও হয় যে তাদের বিজনেস এস্টাবলিশ হয়ে গেছে, 30-র পরে কিন্তু সবাই নিতে পারে। সো আমি ধরতে পারি 30 to 50, কারণ হচ্ছে 50 পরে আবার কেউ বিএমডাব্লিউ শপ করে না, কারণ হচ্ছে তার ওনার, হ্যাঁ 40-তেও কিন্তু নেয়, কিন্তু 50-র পরে কেউ কেউ নেয় না, কারণ হচ্ছে শরীরে অসুস্থতা ধরে যায়, তখন আর ওই রকম মানে শখ থাকে না বা একটা ইয়া থাকে না। তা আমি ধরতে পারি 30 to 50, এতটুকু হচ্ছে আমার এজের ক্যাটাগরি। তারপর হচ্ছে জেন্ডার হচ্ছে মেল। এডুকেশন লেভেল ধরতে পারি, বিএমডাব্লিউর কদর কিন্তু আবার সবাই বোঝে না, যারা একটু শিক্ষিত তারা বোঝে। তো আমি এডুকেশন কোয়ালিফিকেশনও ধরতে পারি, অ্যাটলিস্ট এসএসসি কমপ্লিট করছে বা হচ্ছে এসএসসি পাস করছে এরকম পিপল, কারণ হচ্ছে তাদেরকে আমি আমার বিএমডাব্লিউর যে 1.5 কোটি, হ্যাঁ 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 বুঝে, আমি যদি তাকে যদি বিএমডাব্লিউর কদরটা বুঝাইতে চাই বা বিএমডাব্লিউ ফিচারটা বুঝাইতে চাই, সে বুঝতে পারবে। কিন্তু হচ্ছে যদি এর নিচের এডুকেশন কোয়ালিফিকেশন হয়, তাহলে হচ্ছে তাকে বোঝানোটা আমার জন্য টাফ হয়ে যাবে, তখন তার জন্য অ্যামাউন্টটা বড় থাকে। তাহলে আমি ধরলাম আফটার এসএসসি এরকম ধরলাম। ইনকাম বাজেট তার কেমন থাকবে বলেন তো? 1.5 কোটি টাকার একটা কার বাই করার জন্য তার ইনকাম কেমন থাকতে হবে? না, 20 কোটি টাকা কারণ মান্থলি হয়তো অ্যাটলিস্ট তার 20 লাখ টাকার মতো আর্নিং থাকতে হবে মান্থলি, কারণ হচ্ছে 20 লাখ থাকলে, হ্যাঁ জমাই কি কিনে, সে তো কি তার মান্থলি, হ্যাঁ ইয়ারলি অ্যাটলিস্ট যাতে 2 কোটি টাকার মতো তার ইয়া হয়। তাহলে আমি এদিকে ধরলাম 10 to 20 লাখ তার মান্থলি ইনকাম হতে হবে, কারণ 20 লাখের নিচে যাদের আর্নিং, তারা কখনো বিএমডাব্লিউ বাই করার থিঙ্ক আনবে না। তাহলে এভাবে হচ্ছে আমি আমার পুরোটা কি বানাবো, বানাবো। এখন আমি আবার কিন্তু অনেকে কিন্তু আরো ডিটেলসে যাই, আমি আরো ডিটেলসে যেতে পারবো। কিভাবে দেখেন, এই ডিটেলস, সেটা হচ্ছে যে আরো ডিটেলসে যায়, যেমন এটা পিকচারটা ঠিক মতো পাচ্ছি না, অনেকে এরকমও যায়। হ্যাঁ,
অনেকে এরকমও যায় একেবারে স্পেসিফিক, তার পেন পয়েন্ট কি, আমরা বায়ার পার্সোনা যখন বানাবো পেন পয়েন্টগুলো লিখবো যে আমার কাস্টমারের কি কি প্রবলেমস আছে, যেমন হচ্ছে যার বিএমডাব্লিউ যদি আমার কার হয়, আমি যদি সেল করতে চাই তাহলে তার পেন পয়েন্ট হচ্ছে, হ্যাঁ যে কোনো প্রোডাক্ট, এনি প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্ট মার্কেটিং করার আগে, অর্থাৎ প্রোডাক্ট বানানোর আগেও কিন্তু আবার এটা করা না না না, মার্কেটিং এর আগেও না, প্রোডাক্ট বানানোর আগে, প্রোডাক্ট বানানোর আগে, হ্যাঁ প্রোডাক্ট বানানোর আগে ওইটাকে আগে, প্রোডাক্ট আপনি কিভাবে বানাবেন, প্রোডাক্ট তো কোনো পিপলের জন্য বানাচ্ছেন, তো প্রোডাক্টটা বানানোর আগে প্রোডাক্ট সেন্ট্রিক মানে হচ্ছে পিপল সেন্ট্রিক বানাতে হবে বা কাস্টমার সেন্ট্রিক বানাতে হবে। আপনার যদি কাস্টমার সেন্ট্রিক যদি প্রোডাক্টটা না হয়, যেমন হচ্ছে ধরেন এই মাউসটা হচ্ছে যে এমনভাবে ক্রিয়েট করছে যাতে আমরা হ্যান্ড দিয়ে ইজিলি ক্যাচ করতে পারি বা ধরতে পারি, কিন্তু এটা যদি মাউস হইতো এরকম, আপনি এটা মুভ করতে পারতেন, তাহলে প্রোডাক্টটা কিন্তু এখানে যা ফিচার্স আছে এটাতে তা ফিচার্স দিতে পারে না, কিন্তু বডি বিল্ডার হতে হতো বা কমফোর্টেবল হতো না, ঠিক আছে। তো এটা বানাইছে কাস্টমার সেন্ট্রিক, কাস্টমার কিভাবে এটা ইউজ করবে, আগে কাস্টমার তারপরে প্রোডাক্ট, আমরা আগে প্রোডাক্ট বানায় বসে থাকি, কাস্টমার কিনতেছে না, না কাস্টমার আগে, ঠিক আছে। হ্যাঁ এটার উপর বেস করে আমি আমার প্রোডাক্ট বেচছি, হ্যাঁ সবকিছু। তো এইচ অফ এভরিথিং আমার যদি ইয়া করতে হয় তাহলে হচ্ছে আমরা ইয়া করবো, এটা পুরোটাই সেখান থেকে আমরা দেখেন না পেন পয়েন্ট আমরা বানাচ্ছি না, আমার কাস্টমার পেন পয়েন্ট কেন, এখন আমি যদি প্রোডাক্ট, হ্যাঁ আমার কাস্টমারের পেন পয়েন্টটা কি আমাকে নোটিস করতে হবে, এখন আমি যদি দেখা যায় যে আমি কাস্টমারের পেন পয়েন্ট দূর না করে আরো কাস্টমারের এমন প্রোডাক্ট বানাচ্ছি যেটা কাস্টমারের প্রবলেম হবে বা হচ্ছে ওর পেইন ক্রিয়েট হবে, তাহলে তো আমার প্রোডাক্ট সাকসেসফুলি ইয়া হবে না। যেমন আপনি যদি দেখেন টাটা কোম্পানির একটা কার আছে ন্যানো, ন্যানো নাম শুনছেন? হ্যাঁ ফেল হয়েছে না, ফেল হয়েছে কেন, ফেল হয়েছে জানেন? কাস্টমার সেন্ট্রিক ছিল না, ঠিক আছে। কিন্তু এরপরে আরো কয়েকটা কার বানাইছে ওগুলো সাকসেসফুল হয়েছে, ন্যানো থেকে শিখছে, কারণ হচ্ছে ন্যানো বানাইছে মনে করছে যে বাংলাদেশে সরি ইন্ডিয়াতে তো ওই সিএনজি চলে, তারপর অটো রিক্সা এগুলো চলে, মনে করছে এটাও চলবে, কিন্তু হচ্ছে ওটা কাস্টমার সেন্ট্রিক করে নাই। হ্যাঁ এই তো অনেকগুলো রিজন আছে যেগুলো হচ্ছে কাস্টমার সেন্ট্রিক ছিল না, কিন্তু প্রোডাক্ট বানাই ফেলছে, লঞ্চও করে ফেলছে, মার্কেটিংও করে ফেলছে, বাট বাজে বাজে ফেলে গেছে। সো কাস্টমার পেন পয়েন্টগুলো আগে ইয়ে করতে, কমন অবজেক্টিভস, কাস্টমারের কি কি কমন ইয়ে আছে আমার প্রোডাক্ট যেটা বানাবো সেটার সাথে কাস্টমার, যেমন হচ্ছে আমি যদি অ্যাপেলের ইয়া দেখি, অ্যাপেল রেগুলার বেসিস হচ্ছে তাদেরটা আপডেট করে, কেন আপডেট করে জানেন? কাস্টমারের পেন পয়েন্ট বুঝে, কাস্টমারের কোন দিকে আমার প্রোডাক্টটা ইউজ করতে পেন হচ্ছে, সেকেন্ড হচ্ছে কাস্টমার আর কি কি ফিচার্স চাচ্ছে ওইগুলোকে ওই দোনোটাকে কম্বাইন করে অ্যাপেল 15 16 17 18 19 সামনে আর বানাবে, ঠিক আছে। অ্যাপেলের আমি বলি অ্যাপেল কত বছরের কোম্পানি বলেন তো? হ্যাঁ অ্যাপেল ফাউন্ড ইয়ার, ইয়ার 1976। হুম, তাহলে এখন যদি দেখেন অ্যাপল কিন্তু তারপরেও তাদের প্রোডাক্ট কিন্তু এখনো কি করছে, মার্কেটিং করতেছে, এখনো তাদের প্রোডাক্ট নিয়ে হচ্ছে তারা এখনো মানে আপডেটেশন আছে, কেন আপডেট করতেছে রেগুলার বেসিসে, দ্যাটস রিজন যে তাদের কাস্টমারের পেন পয়েন্টগুলো সলভ করছে অ্যান্ড হচ্ছে যে কমন অবজেক্টিভগুলো ইয়া করতেছে, নতুন প্রোডাক্ট বানায়। প্রোডাক্ট আগে বানায় রাখলে আপনি প্রোডাক্ট ওটা নিয়ে বসে থাকতে হবে, প্রোডাক্টের সেল হবে না। তারপর হচ্ছে ইন্টারেস্ট, এখন আপনাকে ইন্টারেস্টও দেখতে হবে কাস্টমার এটাতে ইন্টারেস্ট হবে কিনা, কারণ হচ্ছে কাস্টমার যদি এটাতে ইন্টারেস্ট না হয় তাহলে আপনি ওটা সেল করবেন কিভাবে, কাস্টমার ইন্টারেস্টটাও দেখতে হবে। সো যেমন অ্যাপেলের উদাহরণ দিলে অ্যাপেল দেখতেছে যে তাদের প্রোডাক্টটা মানুষ পছন্দ করতেছে, সো ওইটার উপর বেস করে হচ্ছে তারা আরো বেশি বেশি আপডেটেশন দিয়ে তারা তাদের ইয়ারটাকে আরো বেশি ইয়া করতেছে, প্রমোট করতেছে। তো এইভাবে করে হচ্ছে বায়ার পার্সোনা আমাদের বানাতে হয়, পুরো বায়ার পার্সোনা বানানোর পর এরপর আমরা ডিসাইড করবো আমাদের প্রোডাক্টটা কিভাবে রেডি করতে হবে।
যখন বায়ার পার্সোনা রেডি, এরপরে প্রোডাক্ট ওই অনুযায়ী প্রোডাক্ট রেডি করব। এরপরে দেখা যাবে যে এই জিনিসটা কিন্তু মার্কেটিং আমার কাজে লাগবে। কারণ হচ্ছে আমি তখন ফেসবুকে যখন মার্কেটিং এর জন্য এজ গ্রুপ দিব, তখন আমি আমার টার্গেটেড এজ গ্রুপ দিব, মেল রাখবো না ফিমেল রাখবো, তখন এটা দেখে আমি করে দিতে পারবো, মাথা ঘামাতে হবে না। যেমন এটা দেখেন, এটা ডেমোক্রেটিস কি ছিল, ডেমোগ্রাফিক কি ছিল, মেল, এজ 40, লিভ এত, ম্যারিড হতে হবে, উইথ কিড থাকতে হবে, মান্থলি স্যালারি এত হবে। তো আমি এই জিনিসটাই যদি গুগলকে ফেসবুকে দিয়ে দিই, ফেসবুক শুধু এইরকম পার্সনকে দেখাবে। যেমন আমার আমার কনসালটেশনের জন্য একটা ছিল, ন্যাচারাল ফুড নিয়ে কাজ করে উনি, ওনাকে আমি কনসাল্টিং করছিলাম। সো কনসাল্টিং করার সময় উনি আমাকে মানে হচ্ছে যে বলতেছে যে ভাইয়া আমি ফেসবুক আমার হচ্ছে যে মধু বিক্রি করি, সরিষার তেল বিক্রি করি, ওকে। তো হচ্ছে আমি ফেসবুকে কিভাবে এটা করব, মানে টার্গেট অডিয়েন্স কি দিব। আমি বলতেছি মেল দেন, অ্যান্ড হচ্ছে যে 25 to 50 পর্যন্ত দেন এজ, 25ও না, 30 থেকে দেন। কারণ হচ্ছে 25-এর এজের ছেলেরা কিন্তু মধু কিনে না। আর হচ্ছে যে কেন আমি মেল কেন দিতে বলছি, ফিমেল কেন দিতে বলছি না, কারণ হচ্ছে মধু, তারপর হচ্ছে এই জিনিসগুলো ফিমেল থেকে মেলরা বেশি কিনে, ফিমেলরা দোকানে যায় এগুলো কিনে না, ম্যাক্সিমাম টাইম দেখা যায় মেলরা কিনে। সেকেন্ডলি হচ্ছে যে কেন আমি 30 to 50 বলছি, কারণ হচ্ছে যে 35-এর আন্ডার যারা 35-এ থাকে এরা কিন্তু এগুলো এত বেশি ইন্টারেস্টেড না, কিন্তু 30 এজের পর থেকে যারা থাকে এনারা এই জিনিসগুলো ফ্যামিলির জন্য, নিজের জন্য, অনেক সময় দেখা যায় যে অসুস্থতার কারণে মধু খাওয়া লাগে, তো ওই জিনিসগুলো হচ্ছে তাদের বেনিফিট হয়। তো এই টার্গেট অডিয়েন্স এটা সিলেক্ট করেন, বলছে ঠিক আছে ওকে। তারপর আবার আমাকে বলতেছে যে ভাই আমার এরকম 2টা প্রোডাক্ট, বা হচ্ছে আমার সিঙ্গেল প্রোডাক্টগুলো মানে হচ্ছে সেল তেমনটা আসতেছে না, এখন আমি কি করতে পারি কনসালটেন্ট। তো আমি তাকে বললাম যে ঠিক আছে এরকম করেন, আপনার প্রোডাক্ট হচ্ছে যে মধু কয়টা ভ্যারাইটির আছে, বলতে 4টা ভ্যারাইটির আছে। কি কি? ফুলের মধু আছে, সরিষার মধু আছে, আরো মাল্টিপল চার চার প্রকারের মধুর নাম বললো, আমি নিজেও শুনি নাই নাম এগুলো। তা না, নতুন কিছু শিখলাম। কনসাল্টিং এর মিনস হচ্ছে তিনি আমার থেকে, আমি যেটা জানি আমার এক্সপার্টিস থেকে উনি এটা শিখবে, ওনার থেকে আমি এটা ওনার থেকে আমার এক্সপিরিয়েন্স হবে। তো হচ্ছে যে ঠিক আছে, তাহলে একটা কাজ করেন, আপনি সিঙ্গেল প্রোডাক্ট সেল করিয়েন না, কারণ হচ্ছে যেহেতু আপনার ব্র্যান্ড ভ্যালু নাই, আর এটা মধু কেনার ক্ষেত্রে মানুষ মোস্ট প্রবাবলি একটা জিনিস দেখে, সেটা হচ্ছে অর্গানিক কিনা। তো আপনি এরকম না করে আপনি একটা কাজ করেন, একটা বান্ডেল প্যাকেজ তৈরি করেন, 4টা মধুর একটা বান্ডেল প্যাকেজ তৈরি করে সেটা সেল আউট করার ট্রাই করেন। সেটাতে দরকার হলে আপনার কস্টটাও কমায় আনেন, অর্থাৎ আপনার প্রফিট মার্জিনটা একটু কমায় আনেন। সেকেন্ড হচ্ছে যে বায়ার পার্সনে যেরকম বললাম, মেল হবে, 30 to 50 এজের হবে, এরকম পার্সনকে আপনি সিলেক্ট করেন, অ্যান্ড তারপর ওটা করেন। আর হচ্ছে যে অ্যাডটাকেও ওরকমভাবে ডিজাইন করেন। তো বলছে ঠিক আছে। আর বলছে যে আপনি অ্যাডটা বানালে আপনি বানাবেন, আপনি নিজে বানাবেন, অন্য কাউকে দিয়ে বানাবেন না। বলতে যে কেন, আমি অন্য কেউ বানালে কি হবে, আমি তো, আপনি যদি বানান তাহলে হচ্ছে আপনার একটা পার্সোনাল ব্র্যান্ড ক্রিয়েট হবে, ওটাতে দেখা যাবে আপনার একটা অথরিটি বিল্ড হবে, পরবর্তীতে আপনার বিজনেসটাতে মানুষ আপনাকে করবে, কারণ হচ্ছে যে ট্রাস্ট করবে, রাইট। কারণ হচ্ছে যে আমরা হিউম্যানরাও হচ্ছে যে কোনো কোম্পানি থেকে প্রোডাক্ট বাই করাটা এত কমফোর্টেবল না যতটুকু পার্সনের সাথে কথা বলে একটা প্রোডাক্ট বাই করতে আমরা কমফোর্টেবল হই। কারণ ওই যেমন যদি আমি বলি কোম্পানি থেকে, কোম্পানিগুলো ওয়েল নোন এস্টাবলিশ হতে হবে। যেমন বাটার মালিককে এ পর্যন্ত কেউ দেখে নাই, অ্যাপেক্সের মালিককে কেউ জানেও না, কিন্তু হচ্ছে তাদের প্রোডাক্ট রেগুলার বেসিসে বাই করে, কারণ হচ্ছে তারা ব্র্যান্ডটা ওইভাবে ক্রিয়েট করে রাখছে, তাদের পার্সোনাল ব্র্যান্ডিং লাগে না। বাট হচ্ছে যে এখন যারা নতুন আসছে তাদের পার্সোনাল ব্র্যান্ডিংটা খুব ইম্পর্টেন্ট। এই জন্য আমি বলছি আপনি আপনারাও ব্র্যান্ডিং করেন, আপনার প্রোডাক্টেরও ব্র্যান্ডিং করেন, প্রোডাক্টও সেল হবে, আপনারও অথরিটি বিল্ড হবে, মানুষ ভিজিবিলিটি হবে। তো এটা তো আপনার বেনিফিট হবে। বলছে ঠিক আছে এভাবে করবো। এই জন্য বিজনেস করতে হলে বা বিজনেস শুরু করতে হলে গাইডলাইন অনেক দরকার। আমি আমার ফিল্ডে 5 বছর দিয়ে 5 বছর 10 বছর দিয়ে এগুলো লার্ন করছি। এখন আপনি নতুন আসছেন, আর আপনি যদি আপনার বিজনেসকে যদি আর্লি যদি গ্রো করতে চান, তাহলে হচ্ছে আপনাকে এই 10 বছরের লার্নিংটা যদি আমি আমার সাথে 1 ঘন্টা কথা বলে 1 ঘন্টার মধ্যে দিতে পারবো। দেখেন আপনি যদি নিজে থেকে স্ক্র্যাচ থেকে শিখতে চান তাহলে আপনার 10 বছর লাগবে। আমি ওনাকে এত সাইকোলজি বুঝাতে যাব, কারণ 10 বছরের জ্ঞান কখন 1 ঘন্টা দেওয়া সম্ভব না। আমি ওনাকে শুধু আমার জ্ঞান থেকে ওনাকে একটা রোড ম্যাপ দিয়ে দিব, গাইডলাইন দিয়ে দিব, এটা করেন এটা করেন এটা করেন, বাস উনি আমার কথা অনুযায়ী যদি করে ঠিক আছে সাকসেস হবে, আর যদি আমার কথার বাইরে যায় তাহলে আমার
কোনো ইয়া নেই, কারণ হচ্ছে কনসাল্টিং এর পেমেন্ট আমি নিয়ে নিব। এটা আপনার বুঝে। কিন্তু না, আমি কনসাল্টিং অনেক সময় ফ্রিতেও করি, যদি মনে হয় যে না এই পার্সনের হচ্ছে যে একটা ইয়া আছে, মানে বিজনেস করার একটা মন মানসিকতা ভালো আছে। ওকে, তবে আরেকটা ইয়া দেখেন, এটা হচ্ছে আরো ডিটেলসে যায়। বায়ার পার্সনের ক্ষেত্রে আমরা পার্সোনাল ইনফরমেশন, চ্যালেঞ্জেস, হাউ ক্যান ইউ হেল্প, তারপর হচ্ছে প্রফেশনাল গোল। আমি যদি ফার্স্টে পার্সোনাল ইনফরমেশন আছে, তার এজ, জেন্ডার, হবি, লোকেশন, ইন্টারেস্ট, ইনকাম, এগুলো আমাদের দেখতে হবে। এরপরে প্রফেশনাল গোলে যদি আসি, তার ক্যারিয়ার গোল কি, তার সাকসেস লুক কি, মানে হচ্ছে যে সে কি লাইক করে, কারণ এক একজনের জন্য সাকসেস এক এক রকম। তারপর হচ্ছে যে তার এন্ড গেম কি, বা হচ্ছে তার এন্ড গোলটা কি, আমরা যদি এটা বুঝতে পারি। তারপর ওটা হচ্ছে তাকে আমরা কিভাবে আমাদের প্রোডাক্টের থ্রুতে, যেমন হচ্ছে হাউ ডাজ ইউর প্রোডাক্ট মিট দেয়ার নিডস, কিভাবে আমার প্রোডাক্ট তার নিডটাকে ফুলফিল করতে পারে। তারপর হচ্ছে যে তার কোন কোন কোয়েশ্চেন থাকতে পারে আমার প্রোডাক্ট রিলেটেড, সেগুলো আমাকে লিস্ট বানাতে হবে। কারণ দেখা গেল যে আমার প্রোডাক্ট রিলেটেড এমন কোনো কোয়েশ্চেন করছে যেটা আমার কাছে আনসার নেই, তখন কাস্টমার সাইকোলজিক্যালি তার মাইন্ডে একটা জিনিস কাজ করবে যে এই প্রোডাক্টটা যদি ভালো হতো তাহলে সে আনসারটা দিতে পারছে না কেন, অর্থাৎ ডাউট তৈরি হবে। আর ডাউট মিনস হচ্ছে প্রোডাক্ট কিনবে না। কাস্টমারকে যত ক্লিয়ারিটি দিতে পারবেন তত বেশি দেখবেন আপনি, আমরা যখন মোবাইল বাই করতে যাই বা আদার্স কোনো ইয়া বাই করতে যাই, সে মানে ওদের মুখ এক সেকেন্ডের জন্য অফ যদি থাকে, যারা সেল করে, এরকম হয়েছে কখনো? মোবাইল বাই করতে গেলে আমি বেশি দেখছি, মোবাইল মোবাইল যখন বাই করতে যাই তখন ছেলেরা যখন ফিচার্স বলা শুরু করে, টানা বলতে থাকে, স্যার এটা এই ক্যামেরা এটা হবে, এই ক্যামেরা দিয়ে এরকম করতে পারবেন, ওই ব্যাটারি এরকম চলবে, মানে টানা ফিচার বলবে, যেটা মানে আমরা তো মনে করেন এতটা নলেজ নাই, মানে টানা বলতে থাকবে। পরবর্তীতে আমি নিজেও পর্যন্ত কনফিউশন হয়ে যাই, আমি নিজে তো এই ফিল্ডের পার্সন, কিন্তু আমি নিজেও কনফিউশন হয়ে যাই অনেক সময়। হ্যাঁ, মানে অনেক ইয়া। তারপর হচ্ছে ডাজ ইউর ল্যাঙ্গুয়েজ ম্যাচ দেয়ার, আপনি দেখা যায় অনেক সময় অনেক সময় এরকমটা হয় যে আমার ল্যাঙ্গুয়েজ যদি ক্লায়েন্টের সাথে যদি ম্যাচ করে, তাহলে আমি ল্যাঙ্গুয়েজের সাথে যেমন আমার সেলস টিমে যারা আছে তাদের, আমার ক্লায়েন্ট একটা হচ্ছে চট্টগ্রামে, মানে ক্লায়েন্টকে আমি জিজ্ঞেস করলাম আপনি কোন কান্ট্রি, মানে কোন জেলাতে থাকেন, সে বললো যে চট্টগ্রামে থাকি। এখন তার সাথে যদি আপনি চট্টগ্রামের ভাষায় যদি কথা বলেন, সে দেখবেন আপনার সাথে আরেকটু ফ্রেন্ডলি হবে। কেউ যদি ঢাকার, আপনিও ঢাকার, তাহলে আপনি যদি তার সাথে ঢাকাই ভাষায় যদি কথা বলেন, সে আপনার সাথে ফ্রেন্ডলি হবে। সো এটাও দেখা যায় যে আমার কাস্টমারের ল্যাঙ্গুয়েজ কি, তাহলে তার সাথে আমি সে ল্যাঙ্গুয়েজে যদি কথা বলি, সে আমার সাথে কথা বলতে একটু কমফোর্ট ফিল করবে। ঠিক আছে? এর পরবর্তীতে তার চ্যালেঞ্জেস কি কি আসতেছে, যেমন হচ্ছে হোয়াট প্রবলেমস আর দে ট্রাইং টু সলভ, হোয়াটস স্টপিং দেম ফ্রম অ্যাচিভিং দেয়ার গোল, হোয়াট স্পেসিফিক পেইন পয়েন্ট টু দে হ্যাভ, তার কি কি প্রবলেম আসতেছে সেগুলো আমাকে নোট ডাউন করতে হবে, আমার প্রোডাক্ট কীভাবে সে প্রবলেম ইয়া করতে পারে, এবং তার গোলটা অ্যাচিভ করতে তার কোন কোন বাধাগুলো আসতেছে সেগুলো কীভাবে ইয়া করতে পারবে, সেই জিনিসগুলো আমাদের এখান থেকে দেখতে হবে। যেমন আমি এক্সাম্পল দিই, যদি কোনো কার কোম্পানি থাকে, কার কোম্পানি মাল্টিপল আরও কোম্পানি আছে, এখন আমি যদি এই কম্পিটিশনের মধ্যে যদি আমি এন্টার করতে চাই, তাহলে যেমন একটা মোবাইল আছে, মোবাইলটার নাম হচ্ছে ওয়ান প্লাস, নাম শুনছেন? ওয়ান প্লাস, ওয়ান প্লাস ফোন, হ্যাঁ হ্যাঁ, এই ওয়ান প্লাস ফোনটা কিভাবে মার্কেটে এন্টার করছে জানেন? কারণ মার্কেটে যখন এন্টার করছে, অনেক পরে। এই ওয়ান প্লাস ফোন ও মার্কেটে এন্টার করার আগে বাংলাদেশের পুরো ওয়ার্ল্ড ওয়াইড নাম করা কিছু ব্র্যান্ড, ওয়েল নোন ব্র্যান্ড অটোমেটিক অলরেডি আছে, ভিভো, ওপ্পো, স্যামসাং, আদার্স, আইফোন, এগুলো সবগুলো আছে। এখন ওয়ান প্লাস বলতেছে যে আচ্ছা, ভিভো ভিভো ওপ্পো এদেরও কিন্তু একটা সার্টেন একটা ইয়া থাকে, অ্যামাউন্ট থাকে যেটার নিচে ওরা যায় না। এখন আমরা কি করব, যারা হচ্ছে যে আন্ডার 50, সার্টেন অ্যামাউন্ট বলতে যেমন 25 টু 1 লাখ 1.5 লাখ পর্যন্ত যায় না, প্রাইজের কথা বলতেছি। তো ওরা চিন্তা করছে যে আচ্ছা, কারো কারো বাজেটটা এমন আছে যে আন্ডার 10,000, আন্ডার 15,000,
তো তারা কিভাবে বাই করবে? তা আমরা কি করি, মার্কেটের ভিতর আমরা ঢুকি। আমাদের ফোনটা কিন্তু লুক ওয়াইজ কিন্তু অনেক হবে, বেটার হবে, বাট হচ্ছে ফিচার্স আমরা একটু কম দিব, কিন্তু হচ্ছে আন্ডার 50, আন্ডার 10,000-এর ভিতরে আমরা এটা প্রোভাইড করব। তখন এটা মার্কেটে এন্টার করছে। যেমন OnePlus মোবাইলের বাংলাদেশি প্রাইস যদি এখন দেখি আমি কত বলে, দেখেন এটা তো 80,000, এটা তো অনেক প্রাইস। এটা এগুলো হাই ইয়ার ক্লোজ। দেখেন ওদের কিন্তু আবার ভ্যারাইটি প্রোডাক্ট আছে, 35,000 টাকার প্রোডাক্ট আছে, 24,000ও আছে, 55,000 আছে, আবার 80,000 আছে, যে যেরকম বাই করতে চাই। কিন্তু হচ্ছে ওদের একদম লোয়েস্ট, যেমন এটা দেখেন 15,000 টাকা পাইছি, 15,000 টাকা ফোন পাইছেন, 10,000 টাকার অর্ডার আছে। এটা এই যেমন এটা 15,000 টাকার, 16,000 টাকা সামথিং, 16,000 টাকা। এখন আপনার বাজেট যদি হচ্ছে 16,000 টাকা সামথিং, তাহলে হচ্ছে আপনি এটা ফোনটা বাই করতে পারেন, মানে চিপেস্ট আর কি। কিন্তু চিপেস্টের মধ্যে আপনাকে ভালো ফিচার দিবে, ঠিক আছে? তো মার্কেটে এন্টার করা, যেমন বোট কোম্পানির নাম শুনছেন? বোট, বিও, ভোট না, এ ভোট না, বিও বি না, BOAT। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এবার দেখেন বোট কোম্পানি কিন্তু এমন মার্কেটে এন্টার করতে চাচ্ছে যে মার্কেটে অলরেডি স্যাচুরেটেড, অর্থাৎ মার্কেটে এন্টার করার মতো পজিশন নাই। তারাও কি করছে, তারাও এমন মার্কেট, মানে এমন ভাবে নিজেদেরকে করছে যাতে, মানে হচ্ছে যে, যেমন স্যামসাং এর একটা প্রোডাক্ট আছে, দেখবেন এই প্রোডাক্টটা একটু দেখেন, স্যামসাং ওয়াটারপ্রুফ হেডফোন, হেডফোন। দেখেন এদের একটা স্যামসাং এর একটা প্রোডাক্ট বের করছিল, স্যামসাং বটল, এই প্রোডাক্টটা যখন বের হয়েছে, মানে বিশ্বাস করবেন এই প্রোডাক্টের মার্কেটিংটা যে এমন ভাবে মানে হয়েছে, যে যেমন আমি দেখাই প্রোডাক্টটা আগে ভালো করে আগে দেখেন, মানে এটার গরিলা মার্কেটিং হয়ে গেছে অটোমেটিক্যালি। প্রোডাক্টের কিভাবে বের করছে দেখেন, এটা স্যামসাং এর, সরি স্যামসাং না, সোনি, আমি ভুল, অনেক আগে করছিলাম তো। এদের কি ছিল, মাইন্ডসেট কি ছিল, ফার্স্টে আমি বায়ার পার্সনে কেন বানাতে বলছি। এদের মাইন্ডসেট ছিল, এর আগে বায়ার পার্সনে বানাইছে, বলতেছে আচ্ছা প্রোডাক্ট তো, ইলেকট্রনিক প্রোডাক্ট তো অলরেডি অ্যাভেলেবেল আছে, তো আমরা কিভাবে এখানে এন্টার করব, ঠিক আছে? আমরা এন্টার কিভাবে করব, এন্টার করার জন্য ওরা কি করছে, কাস্টমারের চ্যালেঞ্জ দেখছে। চ্যালেঞ্জ কি ছিল, অনেক সময় দেখা যায় যে যারা হেডফোন ইউজ করতে ইউজ টু, বা হচ্ছে যাদের ফেভারিট, এটা দেখা যায় যে অনেক সময় যখন বৃষ্টি হয় তখনও কিন্তু রোড দিয়ে হাঁটতেছে বা রাস্তা দিয়ে হাঁটতেছে, পানি এক ফোঁটা পড়লো, শেষ, প্রবলেম একটা। আবার অনেকে সুইমিং এর সময় কিন্তু ওয়াটারের মধ্যে, সুইমিং পুলে কিন্তু সং শুনতে শুনতে কিন্তু সাঁতার কাটে, এটা অনেকের থাকে। এটার তো ওইটা কিন্তু বর্তমানে মার্কেটে যেগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো তো পানি ঢুকলে শেষ, নষ্ট হয়ে যায়। তো এরকম অনেকগুলো প্রবলেম এটা ফাইন্ড আউট করছে। এখন ওরা আবার করছে কি জানেন, বলতেছে আচ্ছা ওয়াটারপ্রুফ তো অনেকে কিন্তু বলে, ক্লেম করে, অনেকে লেখে, ট্রুলি এটা ওয়াটারপ্রুফ হয় না, অনেকগুলো হয় না। আমি সব কোম্পানির কথা বলতেছি না, কিছু কিছু কোম্পানি আছে যারা হচ্ছে ক্লেম করে, যেমন হচ্ছে আপনি দেখবেন এখন ওই বাইরের কান্ট্রিগুলোতে যারা হালাল হারাম বাছে না, তাদের প্রোডাক্টটা হালালের সিল থাকে, থাকে না, তাদের প্রোডাক্টে থাকে না, মানে হচ্ছে যে ওরা ওদের প্রোডাক্ট, ওরা জানে যে ওরা শুকনো মাংস বা আদার্স কোনো এমন, যেটা ইসলাম ধর্মে আমাদের খাওয়ার জন্য হারাম, কিন্তু ওদের প্যাকেটের মধ্যে একটা সিল থাকবে হালাল, সেল বাড়ার জন্য, এটা একটা টেকনিক। তো এখন যদি দেখি ওরাও কিন্তু ক্লেম করার মানে হচ্ছে যে ওটা হালাল হয়ে যায় না, আপনি ক্লেম যদি করেন ওয়াটারপ্রুফ, ওটা ওয়াটারপ্রুফ হয়ে যায় না। এখন ওরাও চিন্তা করছে যে এটাকে আমরা ওয়াটারপ্রুফ, যেটা প্রুফ করে দেখাবো, কেমনে করব,
এরকম ওয়াটার বোতল বানাইছে, নিজেরাই বানাইছে, ওয়াটার বোতল বানায় ওয়াটার বোতলের মধ্যে হ্যাডসেট দিয়ে রাখছে, এখন এটা এইরকম এইরকম অবস্থায় বিক্রি করছে। মানুষের এখন দেখেন দুইভাবে ওরা, হ্যাঁ এভাবে বিক্রি করছে, হ্যাঁ এভাবে বিক্রি করছে, এই বোতলটা এভাবে বিক্রি হচ্ছে। হ্যান্ডসেট যারা কিনতে যেত হ্যান্ডসেট কিনতো না, হ্যাঁ পুরো ক্রেজি, মানে পুরো মার্কেট কাঁপায় ফেলছে এটা যখন আসছে ফার্স্ট টাইম। মানে মানুষ ওয়াটার বোতল কিনতে যেত মনে হয়, সাথে একটা ওয়াটার বোতলও ফ্রি পাই যেত। এটা তো ওদের দুইভাবে কাজ হয়েছে, একভাবে হচ্ছে ওরা একটা স্যাচুরেটেড মার্কেটে এন্টার করতে পারছে, সেকেন্ডলি ওরা নিজেকে ওয়াটার প্রুফ এটা প্রমাণ প্রুফ করতে পারছে, একবারে টোটাল একদম লাইভ প্রুফ ছিল। থার্ডলি হচ্ছে ওদের ফ্রি মার্কেটিং হয়ে গেছে, ট্রাস্ট বিল্ড হয়েছে। থার্ডলি ওদের ফ্রি মার্কেটিং হয়ে গেছে, কারণ হচ্ছে এরকম সোনির আগে এরকম কেউ করেনি, সাহস করেনি, কারণ হচ্ছে ওরা হয়তো ক্লেম করতো কিন্তু হচ্ছে যে ওরা নিজেরাই মানে ভয় পাইতো যে এটা পানি পানি ঢুকলে নষ্ট হবে। না, ওরা বিক্রি তো করতেই ভাবে, ওদের প্যাকেজিং, এই তো ওইটার জন্যই তো হচ্ছে যে ওরা জানে যে এরকম অনেকে ক্লেম করে কিন্তু হচ্ছে যে ওদেরটা নষ্ট হয়ে যায়, কারণ আমরাও যদি ক্লেম করি তো আমাদের তো মানুষ ট্রাস্ট করবে না। এখন মানুষের মনে আমরা ট্রাস্ট কেমনে জাগাবো, এভাবে করে ওয়াটার বোতল ইয়া করে ওয়াটার বোতলে সেল করবো। ঠিক আছে, তো এটা হচ্ছে ওদের আইডিয়া ছিল। তাহলে বুঝে দেখেন, আপনি কম্পিটিশনের মার্কেট যে আপনার কম্পিটিটর যারা আছে ওদের মার্কেটে কিন্তু আপনি ঢুকতে পারবেন, কিন্তু আপনাকে ইউনিক ভাবে ঢুকতে হবে, যেটাকে আমরা ইউএসপি বলি, ইউনিক সেলিং প্রপোজিশন, বা ইউনিক ইউভিপিও বলা হয়, ইউনিক ভ্যালু প্রপোজিশন। হ্যাঁ, হ্যাঁ দেখতে হয়। বড় বড় কোম্পানিরা কিন্তু কাস্টমারদের পেন পয়েন্টগুলো অনেক সময়, মানে ছোট কোম্পানিরা যেগুলো ইগনোর করে, বড় বড় কোম্পানিরা ওগুলোকে ক্যাচ করে প্রোডাক্ট বানায় ফেলে। আবার আপনি যদি মনে করেন এই প্রোডাক্টটা বানাইতে ওদের মাথা খাটানো, প্রচুর মাথা খাটাইতেছে, প্রচুর রিসার্চ টিম ছিল, প্রচুর টেস্টিং করতেছে। আপনি জানেন টেসলা যখন ফার্স্ট লঞ্চ হয়েছে, এরা নিজেদেরকে কি বলছে, মানে হচ্ছে যে গ্লাসগুলো অনেক এটা মার্তুল দিয়ে লাইভ ভিডিও করতেছে, ডাইরেক্ট একটা কত কোটি টাকা দামের গাড়ি, এটাকে ডাইরেক্ট মার্তুল দিতে, হ্যাঁ দাম দাম খালি মারতেছে, মানে হচ্ছে যে পুরো চুরমাচুর করে ফেলছে, কিন্তু তারপরে ভাঙে নেই, মানে হচ্ছে স্ক্র্যাচ পড়ছে কিন্তু হচ্ছে টোটালি ভাঙে নাই। তারপর হচ্ছে আবার রিসেন্টলি আবার আরেকটা ওই উইদাউট ড্রাইভার যে একটা গাড়ি বের করছে, ওইটাও টেস্টিং করতেছে, ওইটাও এখনো ফুল করেনি, ওটা হিউম্যান ডিটেক্ট করতে পারতেছে কিনা, জীবজন্তু ডিটেক্ট করতে পারতেছে, ওটার আবার একটা ফল্ট পাইছে যে ও হরিণ ডিটেক্ট করতে পারে না, মানে হচ্ছে হরিণ সামনে ছিল, ও গাড়ি রান করতেছে, হরিণ মেরে দিছে। হিউম্যান ডিটেক্ট করতে পারছে, তারপর হচ্ছে আশেপাশে গাড়িগুলো ডিটেক্ট করতে পারছে, জীবজন্তু ডিটেক্ট করতে পারেনি। এটা ওদের প্রবলেম, এখন এটা সলভ করার পরে মার্কেটে লঞ্চ করবে, এটার আগে মার্কেট লঞ্চ করার আগে আরো ট্রাই করবে, যখন ফাইনাল দেখবে যে না এটাই উইদাউট হিউম্যান ড্রাইভ করতে পারবে ফুললি সেফটি, তখন লঞ্চ করবে, এর আগে লঞ্চ করবে না। দেখছেন, এই যেমন ইলন মাস্ক তো করে যে সবগুলো টানা টানা কাজ করে, মানে মানে মানুষ যেগুলো ভিজুয়ালাইজ করতে পারে না, আপনি তো অনেকে পাগলও ডাকে, সত্যিও পাগল একটা মানুষ। ও রিউজেবল রকেট বানানোর জন্য কতগুলো রকেট যে একবার উপর উঠেছে, কতগুলো নষ্ট করছে, নিচে আসবে এটা। নাসা পর্যন্ত ক্লেম করছে যে আমি পারবো না, আর সম্ভব না। হ্যাঁ তো কিন্তু ওর রেডি করে ফেলছে। হুম, তো মার্কেটে আসতে হলে ইউনিক কিছু করতে হবে, এর জন্য বায়ার পার্সোনা মাস্ট ক্রিয়েট করা দরকার। তো আপনার যদি এরকমও হবে অনেক সময় ডেটা এন্ট্রি কাজে আহ, আপনাকে ক্লায়েন্ট বলবে যে ঠিক আছে আমরা এরকম একটা নতুন একটা প্রোডাক্ট বানাবো, আমাদের আইডিয়া হচ্ছে এটা, তো নতুন প্রোডাক্টটা বানানোর জন্য আমাদের একটা বায়ার পার্সোনা তৈরি করে দাও। তো আপনাকে ওইভাবে করে আপনার একটা বায়ার পার্সোনা আপনাকে দিয়ে দিবে, অর্থাৎ এইরকম একটা বায়ার পার্সোনা দিয়ে দিবে। হ্যাঁ, আপনাকে এই এজ গ্রুপের বলে দিবে যে এই এজ গ্রুপ, এজ হবে এটা, জেন্ডার হবে এটা, এডুকেশন লেভেল হবে এটা, ইনকাম সেট হবে এটা। আপনি এইভাবে করে অনলাইন থেকে সার্চ করে 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 তাদেরকে একটা ডেটা তাদেরকে দিতে হবে। পরবর্তীতে তারা ওই ডেটা অনুযায়ী তারা টেস্টিং করবে, টেস্টিং করে যদি দেখে যে হ্যাঁ তাদের প্রোডাক্টটা সাকসেসফুলি হচ্ছে, মানুষে ইউজ করতেছে বা হচ্ছে কি কিনতেছে,
তখন ইয়া করবে। কারণ হচ্ছে ইনকাম লেভেল আবার কেন দেখা জানেন, ওদের আপনি যদি মনে করেন যে প্রাইজিং মনে হয় এমনি নিজের মনে আসছে এই জন্য দিয়ে দেয়, রোলেক্সের মনে হয় এমনি 3-4 কোটি টাকা এমনি দাম দিয়ে দিছে, না। বিএমডাব্লিউ যদি একটা কারের দাম যদি 1.5 কোটি টাকা হয়, মনে করছেন যে ওদের মনে নাম্বার একটা আসছে, ফিগার একটা আসছে, ওই ফিগারটাই দিয়ে দিচ্ছে, এরকম হয় না। একটা প্রোডাক্ট একটা প্রোডাক্ট যখন লঞ্চ করে, প্রোডাক্টের প্রাইজিংয়ের ক্ষেত্রে খুবই সেন্সিটিভ থাকতে হয়। কারণ প্রোডাক্টের প্রাইস যদি বেশি হয় তাহলে প্রোডাক্ট চলবে না, কেউ কিনবে না, আবার কম হইলে আপনার প্রফিট মার্জিন কমে যাবে। মিডল বরাবর থাকতে হয়। মিডল কিভাবে রাখতে হয়? মিডল রাখতে হয় বেসিক্যালি হচ্ছে আপনার কাস্টমারের উপর ডিপেন্ড করে, আপনার কাস্টমার ওটা অ্যাফোর্ড করতে পারবে কিনা। মার্কেট যেমন আমি যদি বলি, চায়নার প্রোডাক্টগুলো অনেক লোয়েস্ট হয় না, চায়নার মার্কেট বল, এই জন্য চায়না বলে যদি আমার যদি 20 টাকার প্রোডাক্ট হয়, সেটা যদি 20 কোটি মানুষ কিনে তাহলে হচ্ছে আমার বিজনেস ঠিক আছে। আবার যদি আপনি যদি দেখেন বিএমডাব্লিউর মার্কেট সাইজ অনেক ছোট, কিছু হাতে গোনা পিপল। রোলস রয়েসের মার্কেট সাইজ অনেক অনেক ছোট, 100 জন, 200 জন, 300 জন ম্যাক্সিমাম। এই যে না না, আপনি রোলস রয়েসের মার্কেট সাইজ কে বলছে? রোলস রয়েসের মার্কেট সাইজ অ্যাটলিস্ট হচ্ছে যে 5,000। 5,000 এই তো তুলনামূলক ছোট হলেও কি হয়েছে, ওদের প্রোডাক্টের প্রাইসটাও কত, টাকা কামায় ফেলবে। যেমন হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড বিলিয়নের কত আছে বলুন তো? 2,500 সামথিং। আড়াই, হ্যাঁ অনেক কম, এটাই আর কি। হয়ে যাও তুমিও নেক্সট বিলিয়নার। হ্যাঁ এই তো, তুমিও নেক্সট বিলিয়নার হয়ে যাও, ঠিক আছে? হতে পারবা, কেন না, কেন করতেছো? টাকা কামানো কি কোনো কঠিন কিছু নাকি? বিলিয়নার হওয়া কি ওরা ওরা মানুষ না? ওরা হয়েছে কেমনে? সবাই স্ক্র্যাচ থেকে হয়েছে। পারবে পারবে, কেন পারবে না? দুনিয়াতে সবাই পারবে না, না জিনিসটা আমার পছন্দ না, সব পারা যায়, একটু ভয় লাগে। কেন? কেন? কেন রাস্তায় মারামারি হচ্ছে যে? বুঝি। এটাই আর কি, এই জিনিসটা আর কি। তো এই যেমন বিলিয়নার হচ্ছে প্রায় 2,500, আমি আরো মিলিয়নারও কিনতে পারি, মিলিয়নাররাও কিন্তু 10 10 কোটি টাকার কার অ্যাফোর্ড করা কোনো ব্যাপার না। তারপর আমি যদি এর চেয়ে বেশি ধরি, প্রাইভেট জেটের মার্কেট সাইজ আরো ছোট। হ্যাঁ, তাহলে এখন বিষয়টা হচ্ছে যে ওদের মার্কেট সাইজ ছোট হলেও প্রোডাক্টের প্রাইস অনুযায়ী ওদের অ্যামাউন্টটা কিন্তু উঠে যাচ্ছে। আবার যদি দেখি 20 টাকার একটা প্রোডাক্ট খেলনা, ওটা কিন্তু তাদের মার্কেট সাইজ অনেক বড়, ওটা ওই ওই মার্কেট সাইজ অনুযায়ী তাদের ইয়া হয়ে যাচ্ছে। আপনার প্রোডাক্ট, মার্কেট সাইজ দুইটার উপর ডিপেন্ড করে আপনাকে হচ্ছে যে ইয়া করতে হবে, ঠিক আছে? মার্কেট সাইজের অনুযায়ী আপনাকে ইয়া করতে হবে। যেমন আমি একটা, তো যেমন এখানে একটা ইয়া দেখাই, প্রোডাক্ট pricing strategy. হ্যাঁ, এটা এই ম্যাট্রিক্সটার উপর কিন্তু ডিপেন্ড করে কিন্তু প্রোডাক্ট ইয়া করে। এটা এই ম্যাট্রিক্সটার উপর ডিপেন্ড করে কিন্তু প্রোডাক্ট প্রাইসিং করা হয়। যেমন আমার যদি প্রোডাক্ট যদি হয় লো কোয়ালিটি, তাহলে হচ্ছে লো লো প্রাইসের মধ্যে এটাতে যাবে, আর হাই কোয়ালিটি হাই প্রাইস, এটা হচ্ছে হাই কোয়ালিটি। এই দুইটা প্রিমিয়াম এবং পেনিট্রেশন, এই দুইটা হচ্ছে যে হাই কোয়ালিটি এবং প্রাইসও হবে কি হাই। তো ওইটা হচ্ছে আপনার কোন ক্যাটাগরির মধ্যে আপনার প্রোডাক্টটা যাচ্ছে, সেখান থেকে আপনাকে মার্কেট সাইজটা ডিফাইন করতে হবে এবং ইয়া করতে হবে। যেমন আমি যদি বলি বিএমডাব্লিউর মার্কেট যেটা আছে, ওদের মার্কেটের লিস্ট, ওদের কাস্টমারের লিস্ট অলরেডি ওদের কাছে আছে।
হ্যাঁ, ওদের কাস্টমার লিস্ট, আমি রোলস রয়েসের কথাও যদি বলি, এই 2,500 বিলিয়নার বললাম, বিলিয়নারদের লিস্ট ওদের কাছে আছে। এবং হচ্ছে যে আপনি কখনো রোলস রয়েসের অ্যাড দেখছেন ফেসবুকে? দেখায় না কেন? দেখায় না কেন? ওরা কখনো দেখাবে না। কে ক্লাস আছে, ক্লাস করাচ্ছে? স্টুডেন্ট কম না, স্টুডেন্ট আমার এটা ইম্পর্টেন্ট ক্লাস। তারপর হ্যাঁ, তো কি যেন বলছিলাম, রোলস রয়েসের অ্যাড কোথায় দেখায়? রোলস রয়েসের অ্যাড ওখানে দেখায় না। ফেসবুকে কখনো রোলস রয়েসের অ্যাড দেখাবে না। রোলস রয়েসের অ্যাড দেখাবে ওরা বিলিয়নাররা যে ইয়াগুলো ব্যবহার করে, ইকোনমিক ক্লাস, তারপর হচ্ছে বিজনেস ক্লাস যেগুলো ব্যবহার করে, ওগুলোর ফ্লাইটের চেয়ার আছে না, চেয়ারে ম্যাগাজিন থাকে না, ম্যাগাজিন ওগুলোতে দেখায়, বিজনেস ক্লাসে দেয়, রাইট। তো হচ্ছে ওইখান থেকে হচ্ছে যে ওদের ওদের মেইন মার্কেটিংটা হয়। ওরা ওরা কি করে জানেন, একটা ওরা মার্কেটিং করে যে আপনার একটা একটা মনে করো কি হচ্ছে সিনিয়র নাকি কি সব বিলিয়নিয়ার মিলিয়নিয়ার আসছে, ওইখানের মধ্যে অনেকগুলো প্লেন প্রাইভেট জেট দিতেছে, এখানে অনেকগুলো দিতেছে, পাশে একটা রোলস রয়েসের গাড়ি দিতেছে, মানে যদি এটা না কিনা তাহলে এটা কিনে ফেলা সম্ভব। হ্যাঁ, এটা আর কি, আপনার কাছে লোয়েস্ট কোয়ালিটির প্রোডাক্ট থাকতে হবে, হাইয়েস্ট কোয়ালিটির প্রোডাক্ট থাকতে হবে, কারণ হচ্ছে যার সামর্থ্য নেই ওটা কিনে সে এই জিনিসটা কিনতে হবে। না না, ফেসবুক মার্কেটিং করে উল্টা টাকা লস। কারণ আপনি যদি রোলস রয়েস যদি আজকে যে ফেসবুক মার্কেটিং করে, ওখানে কেউ এটা জিজ্ঞেস করবে না প্রাইস কত, কমেন্টে তো এমনিতেও যে কোনো প্রোডাক্টের প্রাইস কত জিজ্ঞেস করে, ওখানে কেউ প্রাইস কত এটা জিজ্ঞেস করবে, বলছে এটা আমার ড্রিম, এই কমেন্টে সব থাকবে, কারণ প্রাইস কে জিজ্ঞেস করা, প্রাইস জিজ্ঞেস করার সামর্থ্য এটা নেই, অ্যাবিলিটি তো নেই। কারণ হচ্ছে প্রাইস জিজ্ঞেস করলে ওকে ইনবক্সে বলবে স্যার 10 কোটি টাকা। এটা আর কি। আচ্ছা, প্রোডাক্ট লাইন প্রাইসিং স্ট্র্যাটেজি, এটা আরেকটা জিনিস বুঝছেন, এগুলো কিন্তু আপনার কেন আমি দেখাচ্ছি, কারণ হচ্ছে যে এগুলো বিজনেস, নিজের বিজনেসের ক্ষেত্রে লাগে, ক্লায়েন্টের বিজনেসের বোঝার ক্ষেত্রে লাগে। কারণ হচ্ছে ক্লায়েন্ট, আমি তো বললাম আলটিমেটলি আপনার থেকে রেজাল্ট চাবে, তো আপনার রেজাল্টটা ডিফাইন করতে তো, বা হচ্ছে রেজাল্টটা তো আর আপনি আসমান থেকে এনে দেবেন, আপনাকে স্ট্র্যাটেজিক্যালি ওয়াইজ কাজ করে আপনাকে রেজাল্টটা প্রোভাইড করতে হবে। সো রেজাল্টটা কীভাবে করবেন, কারণ হচ্ছে রেজাল্ট দেওয়ার ক্ষেত্রে কাস্টমারের প্রোডাক্ট থেকে শুরু করে কাস্টমারের ক্লায়েন্টের প্রোডাক্ট থেকে শুরু করে ক্লায়েন্টের প্রাইজিং, ইচ অফ এভরিথিং, খুঁটিনাটি বিষয়গুলো আপনাকে জাজ করতে হবে। ক্লায়েন্টের স্টোরি টেলিং ঠিক আছে কিনা, ক্লায়েন্টের অ্যাডের মধ্যে ভিজুয়ালাইজেশনগুলো ঠিক আছে কিনা, ক্লায়েন্টের অ্যাড কোয়ালিটি ঠিক আছে কিনা, প্রাইজিং ঠিক আছে কিনা। কারণ হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আমাদের ক্লায়েন্টের একটা জিনিস ড্রপ হলে তার পুরো সেলস ড্রপ হয়ে যায়। যেমন ক্লায়েন্টের ল্যান্ডিং পেজ আসে, ধরেন এটা হচ্ছে বোর্ড ধরেন আমার ক্লায়েন্ট, ও বলছে যে আমি এই প্রোডাক্টটা সেল করব, এই প্রোডাক্টেরও অ্যাড বানিয়েছে, অ্যাড এটা পাবলিশ করছে, আমাকে বলছে অ্যাড এটা করার জন্য, আমি অ্যাড এটা করলাম। এখন হচ্ছে ও ক্লায়েন্ট যখন এখানে মানে হচ্ছে যে অর্ডার নেওয়ার মধ্যে ক্লিক করে যখন এই ওয়েবসাইটে আসছে, তখন এটা ওপেন হইতে লাগছে 4 সেকেন্ড। হ্যাঁ, তাহলে বুঝে দেখেন, যদি ওয়েবসাইট যদি ওপেন হতে যদি বেশি সময় নেয়, অনেক সময় ক্লায়েন্ট চলে যায়, কাস্টমার চলে যায়। তো ওইটার ক্ষেত্রে আমাদের হচ্ছে ক্লায়েন্টকে এটাও বুঝতে হবে, দেখেন আপনার আমি অ্যাড এখন রান করবো না, আপনার রেজাল্ট আসবে না, আপনার ওয়েবসাইট আগে ঠিক করেন, আপনার ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ থাকলে ল্যান্ডিং পেজটা ঠিক করেন, ওটা যদি ফার্স্ট ওপেন না হয় চলে যাবে, আমার সেল হবে না, তো পরবর্তী আপনি আমাকে ব্লেম করবেন, আপনি আগে এগুলো ঠিক করেন। সবগুলো যখন রিকোয়ারমেন্ট যখন ফিল আপ হবে, দেন আপনি অ্যাডটা রান করবেন, তাহলে আপনি রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে। যেমন আমি যদি এখন যদি প্রাইজিংয়ের ক্ষেত্রে বলি, ডমিনোফিক প্রাইজিং, তারপর হচ্ছে যে ক্যাপটিভ অ্যান্ড স্কিমিং, এটা এগুলো বান্ডেল প্রাইজিং, এগুলো মাল্টিপল টাইপের প্রাইজিং থাকে। এখন আপনি আপনার কোন প্রাইজিং এর মধ্যে করছেন, যেমন আমি কিছু একটা দিই, হ্যাঁ এটা, এই প্রাইজিং স্ট্র্যাটেজিটা কিন্তু আবার খুব কাজের। যেমন হচ্ছে কোয়ালিটি, আপনার প্রোডাক্টে যদি কোয়ালিটি হয় তাহলে সে অনুযায়ী আপনি একটা প্রাইজিং রাখবেন।
যদি লাক্সারিয়াস কোয়ালিটি মানে প্রোডাক্ট হয় তাহলে সেটার জন্য একটা ইউনিকনেস হলে একটা, আর এক্সক্লুসিভিটি মানে হচ্ছে যে এক্সক্লুসিভিটি হচ্ছে মানে যেটা রেয়ার, যেমন হচ্ছে এ পার্ট অফ হোয়াট ড্রাইভস the price of high-end jewelry is the sense that you're receiving a rare. তো যে প্রায় মানে যে প্রোডাক্টটা প্রচুর রেয়ার, যেমন ডায়মন্ডের এত প্রাইস কেন জানেন? ডায়মন্ডের এত প্রাইস কেন? আচ্ছা বলেন, আমাদের বাংলাদেশে বা ইন্ডিয়াতে আলুর দাম পেঁয়াজের দাম বাড়ে যায় কেন? বাড়ে বলেন। আলুর দাম পেঁয়াজের দাম বেড়ে যায় কেন? বেড়ে যায় রেয়ার হয়ে যায়, অর্থাৎ সেটা পাওয়া যাচ্ছে না। হয়তো সেটা উৎপাদন হচ্ছে না, না হয় সেটা মজুত করে রাখছে, লুকায় রাখছে, মার্কেটে কি কি দেখাচ্ছে, স্ক্যারসিটি তৈরি করে দিয়েছে। এই ডায়মন্ড সেরকম করে। হ্যাঁ, ডায়মন্ড পুরোটা সিন্ডিকেট হয়। ডায়মন্ড কিন্তু প্রচুর আছে, ডায়মন্ড আপনি প্রচুর পাবেন। ডায়মন্ডের একটা এমনও জায়গা আছে যেখানে হাজার হাজার ডায়মন্ড পাবেন। এটাই আর কি, যেমন হচ্ছে যে তো আপনার যদি ডায়মন্ড, এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে? পিরামিড 4 এর মধ্যে পড়ে। ইউনিকনেস যদি বলি, যেমন হচ্ছে এখন সোনির যেটা দেখালাম, এটা হচ্ছে যে 3 নাম্বার পিরামিডের মধ্যে পড়ে, সোনির হেডফোন যেটা দেখাইছি। লাক্সারি যদি রোলস রয়েস বা হচ্ছে যে অ্যাপেলের কথা বলি, অ্যাপেল ফোনের কথা বলি, তাহলে হচ্ছে 2 নাম্বার পিরামিডে পড়ে। আর কোয়ালিটির কথা যদি বলি তাহলে হচ্ছে আপনার এই বোর্ডের যেই এই ঘড়িগুলো আছে এগুলোর মধ্যে পড়ে। ঠিক আছে? তো এই জিনিসগুলো হচ্ছে আমাদেরকে পিরামিড অনুযায়ী কিন্তু আমাদেরকে করতে হবে, আমাদের প্রাইসটা কিরকম রাখবে। তো এগুলো কিন্তু ডেটা এন্ট্রি কিন্তু আমাদের কাজ। ডেটা এন্ট্রিতেও কিন্তু আমাদের এরকম করে কিন্তু এগুলো করতে হবে যে ক্লায়েন্টের কতটুকু কোন পিরামিডে কোন ক্লায়েন্টকে রাখা যাচ্ছে। যেমন হচ্ছে আমার এই ক্লায়েন্টটাকে ধরা যাচ্ছে যে আমি কোয়ালিটি মধ্যে রাখবো। এই ক্লায়েন্টের অনেকে জানেন এরকমও করে, যেমন আমি যদি দেখাই কি জানি বলে, আচ্ছা বলেন তো, ওই যারা হচ্ছে যে শেভার বিক্রি করে, শেভার কোম্পানি আছে না, শেভার বিক্রি করে যে রেজার আমরা যেটা বলি বাংলাদেশে শেভার, হ্যাঁ ইলেকট্রিক শেভারও থাকে, আবার হচ্ছে আবার রেজারও থাকে। আমি শেভার এক্সাম্পল দিচ্ছি, কারণ ইলেকট্রিক শেভার, এটা ইলেকট্রিক শেভার দিব না, আমি নর্মাল শেভারের কথা বলি। ইলেকট্রিক শেভার, এই ধরেন এই শেভারটা এক্সাম্পল, বলেন তো শেভার কোম্পানি কিভাবে আয় করে? শেভারের একটা প্রাইস কত হয়? 10 টাকা, 20 টাকা, 15 টাকা, ম্যাক্সিমাম গেলে 100 টাকা। এর চাইতে বেশি একদম লার্জ হাইয়েস্ট বিক্রি করতে গেলে 200 টাকা, এর বেশি কোনো শেভারের দাম নাই বাংলাদেশের কথা বললে। তাহলে এরা আয় করে কেমনে? 200 টাকার একটা প্রোডাক্ট দেওয়ার কতটুকু আয়? আর সেবার তো কেউ 2 দিন পর পর কিনে না, সেবার একবার কিনলে হয় দেখা যায় 5-6 মাস পর। ভেরি গুড, আমি এই কোয়েশ্চেন আনসারটা জানতে চাচ্ছি। ওরা ওদের মেন বিজনেস কিন্তু ওটা চেঞ্জ করা যায়, রাইট। এটাকে আমরা ফুট ইন দ্য ডোর বলি আমাদের বিজনেসের ভাষায়। কি বলি? ওইটার দাম বাড়ায় দেয়। এটা এই স্ট্র্যাটেজিকে আমরা ফুট ইন দ্য ডোর বলি। ফুট ইন দ্য ডোর, আর ফুট ইন দ্য ডোরের মানে মিনস হচ্ছে যে আমার প্রোডাক্টের প্রাইস এবং আমার বিক্রির প্রাইস দুটোটা আমি সেম রাখবো, কোনো প্রফিট আর্ন করবো না, কিন্তু এটার সাথে ইউজেবল বা রিইউজেবল এমন একটা প্রোডাক্ট রাখবো যেটা থেকে আমি বেশি কামাবো। ঠিক আছে? যেমন আপনি দেখবেন যারা করে টিভির প্রাইস কিন্তু কম রাখে, কিন্তু হচ্ছে সার্ভিসিং এর প্রাইস রেগুলার বেসিসে করে, মেনটেনেন্স নেওয়ার, ওটা কিন্তু রেগুলার বেসিসে ওরা কিন্তু ওখান থেকে চার্জ নেয়। তো এরকম করে কিন্তু মানে হচ্ছে যে আপনার প্রোডাক্ট দেখা যাচ্ছে যে আমার এই প্রোডাক্ট কিন্তু আমার আয়ের প্রোডাক্ট না, এই প্রোডাক্টটা দিয়ে আমি আয় করবো না, তাহলে এই প্রোডাক্টের পিরামিডটা থাকবে কোথায়? এই প্রোডাক্টের পিরামিড থাকবে 1 কিন্তু হচ্ছে আমি আয় করবো কিসে? মেইন ব্লেডে, তাহলে আমার ব্লেড থাকবে এটাতে 4 নাম্বার পিরামিডে। ঠিক আছে? আমাদের প্রোডাক্ট লাইন কিন্তু আমাদের রাখতে হয়।
তো এই জিনিসগুলো কিন্তু কাজ কিন্তু আবার ডেটা এন্ট্রি কি অনেক সময় দেওয়া হয়, যাতে আমাদের কোন ক্লায়েন্ট হচ্ছে কিভাবে তাকে আমরা গেটার করতে পারি। তো অনেক একটা আসছিল, এর নাম কি জানি, কোন একটা কোম্পানি আসছিল, কোম্পানির নামটা আমি ভুলে গেছি। এটাও নাম ওয়েল নোন একটা ব্র্যান্ড। ওরা কিন্তু সেবার আনছিল। বর্তমানে তো ইলেকট্রিক সেবার এখন দেখা যাচ্ছে চলতেছে, কিন্তু হচ্ছে যে ওরা যখন ফার্স্ট 90s সময় যখন বা হচ্ছে যে 2000 যখন স্টার্টিংয়ে ছিল, তখন এরা এরকম একটা প্রোডাক্ট আনছিল, যে প্রোডাক্টটা হচ্ছে যে চলতেছিল না। কেন চলতেছিল না রিজন জানেন? ওরা আমেরিকাতে বসে ইন্ডিয়ারটা মাপতেছে, অর্থাৎ আমেরিকাতে বসে ইন্ডিয়ার জন্য প্রোডাক্ট করছে। জিলেটের পাইছি, জিলেট মনে হয়, হ্যাঁ জিলেট। আমেরিকাতে বসে কি করতেছে, ইন্ডিয়ার জন্য প্রোডাক্ট প্ল্যান করতেছে। প্রোডাক্ট লঞ্চ হয়ে গেছে, ফুল ম্যানুফ্যাকচারিং সব কিছু রেডি, প্রোডাক্ট লঞ্চ হয়েছে, কিন্তু কেউ ব্যবহার করে না। কেন ব্যবহার করে না? এটার জন্য একটা টিম পাঠাইছে ইন্ডিয়াতে। এখন তখনের যুগের মানুষরা কিভাবে করতো, তখনের যুগের মানুষরা ওই এমনি ওই আমাদের যে চুল কাটার সময় একটা বের করে না, হ্যাঁ হ্যাঁ লম্বা এটা দিয়ে, তখন এরকম এরকম করে পানি দিয়ে মানে শেভ করতো। ওরা দেখতেছে ওদের এটা ব্যবহার করতে, আর ওদের এটা রিজন আছে। ওদের এটার হচ্ছে যে ওদের ব্লেডগুলো এমন ছিল যে মানে ওদের আমেরিকার জিওগ্রাফিক যেটা আছে বা হচ্ছে যে মানে ন্যাচারালি যেটাই আছে, ওদের দাড়িগুলো কিন্তু একটু মোটা হয়। আমাদের বাংলাদেশ ইন্ডিয়ার এশিয়ান কান্ট্রির পিপলদের কিন্তু দাড়িগুলো একটু চিকন হয় বা একটু পাতলা হয়। তো ওদেরগুলো কিন্তু দেখা যায় যে অনেক সময় গাল কেটে যেত। তো এটার জন্য কেউ ইউজ করতো না, কারণ হচ্ছে ওদের ইয়া ছিল। হ্যাঁ, তো ওরা পরবর্তীতে ইন্ডিয়াতে রিসার্চ টিম পাঠাইছে, রিসার্চ টিম সব কিছু রিসার্চ করে বলছে যে না, এই প্রোডাক্টটাই বন্ধ করতে হবে, কারণ এই প্রোডাক্টটা যদি আমরা এইভাবে করি তাহলে হচ্ছে এটা আমেরিকাতে চলবে কিন্তু হচ্ছে এখানে চলবে না। ঠিক আছে? তো ওই জায়গা থেকে হচ্ছে বেসিক্যালি আমাদের মানে হচ্ছে এই প্রোডাক্টটাকে পরবর্তীতে চেঞ্জ করে শার্প করে আরো বেশি করে। দেখেন এটা কেন উদাহরণটা দিচ্ছি, রিজনটা হচ্ছে ওরা প্রথমে যাদের জন্য প্রোডাক্ট বানাচ্ছে তাদের লিস্ট তৈরি করে নাই, তারা কিরকম হবে, তাদের কিরকম প্রোডাক্টটা খাটবে কিনা বা হচ্ছে ওগুলো, হ্যাঁ, বায়ার পার্সোনা না বানায় ওরা প্রোডাক্ট বানাই দিচ্ছে। পরবর্তীতে প্রোডাক্টটা ফেল হয়েছে, টাকাও নষ্ট হয়েছে, আবার প্রোডাক্ট বানাই দিয়েছে, তাহলে ওদের ডাবল খরচ খরচ হয়েছে। হ্যাঁ, এই জন্য হচ্ছে যে কোনো প্রোডাক্ট বানানোর আগে আগে বায়ার বানাতে হয়, বায়ার পার্সোনা বানাতে হয়। যেমন আপনি যদি দেখেন এই জুনায়েদ জামশেদ ভাই, উনি যখন থেকে ঘরের বাজার স্টার্ট করছে তখন থেকে উনার কন্টেন্টগুলোর মধ্যে অর্গানিক জিনিসটা বেশি ম্যাটার করছে, উনি বেশি প্রায়োরিটি দিচ্ছে ওনার কন্টেন্টে। আমি যতটুকু দেখছি ওনার কন্টেন্টে সেকেন্ডে হচ্ছে উনি যেখান থেকে মানে প্রোডাক্টগুলো কালেক্ট করে সেখানে গিয়ে উনি ভিডিও বানাইছে। হ্যাঁ, মানে হচ্ছে উনি একদম ট্রান্সপারেন্ট থাকছে, কারণ হচ্ছে মধুর ক্ষেত্রে অর্গানিক সবাই মুখে বলে কিন্তু হচ্ছে ট্রান্সপারেন্ট থাকে না, ভিতর দিয়ে ভেজাল করে। উনি কিন্তু শুরু থেকে ট্রান্সপারেন্ট ছিল। এই জন্য বর্তমানে যদি মধুর সেক্টরটা বা অর্গানিক ফুডের সেক্টরটা বলে উনি ডমিনেট করতেছে। হ্যাঁ, অনেক ইয়া ইয়া করে ফেলছে। কেন করতে পারছে জানেন? কারণ হচ্ছে শুরু থেকে উনি বায়ার পার্সোনা বানাইছে। ওনার আমি একটা পডকাস্ট শুনছি, ওইটার থেকে আমি উনাকে বুঝতে পারছি যে উনি কোন মাইন্ডসেটে বিজনেসটা স্টার্ট করছিল। উনি বলছে যে আমি যতগুলো অর্গানিক ফুড নিয়ে দেখতাম সবার একটাই মানে কমেন্ট সেকশন দেখতাম, কমেন্ট পড়তাম, প্রত্যেকটা ফেসবুক কমেন্ট পড়তাম, সবার একটাই ছিল ভেজাল ভেজাল ভেজাল, মানে ভেজাল শব্দটা মধুর সাথে একবারে লেগে গেছে। তো এটার জন্য কেউ ট্রাস্টও করে না। এখন আমি কি করছি, আমি এই ভেজালটাকে আমি এটা ট্রাস্টে পরিবর্তন করব। আমি একদম খাঁটি দিব কিন্তু প্রাইসটা একটু বেশি হবে, এবং এটা আমি ডিসক্লেমারও দিয়ে দিব যে যেহেতু খাঁটি এই জন্য প্রাইসটা একটু কিন্তু হচ্ছে যে এটা আপনি অর্গানিক পাবেন, এটা আমার 100% আমার 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 উনি কথার বলার মধ্যে উনি এটা বলে দেয়, মানে ওনার কথার ভাইবে আপনি বুঝে যাবেন, উনি হয়তো ওরকম ডিসক্লেমার দেয় না, কিন্তু হচ্ছে ওনার কথার ভাইবেও বুঝে যাবেন। হ্যাঁ, ভাজা ভাজা বলে দেয় যে প্রোডাক্ট অর্গানিক। হুম, প্রোডাক্টটা আর মানুষও বুঝে অর্গানিক জিনিসগুলো একটু প্রাইস বেশি, এটা মানুষরাও বুঝে। আর হচ্ছে আমাদের বাংলাদেশের মাইন্ডসেট বা বাংলাদেশের পিপলদের মাইন্ডসেট কিন্তু প্রোডাক্ট নিয়ে, প্রাইস নিয়ে না। হ্যাঁ, এই জিনিসটা বলতেছি। বাংলাদেশের মানুষদের জিনিস হচ্ছে প্রোডাক্ট ভালো দাও, প্রাইস যত হোক সমস্যা নেই,
প্রাইস ডাজেন্ট ম্যাটার। এখন প্রাইস ডাজেন্ট ম্যাটার আবার এরকমটা না তো 10 টাকার জিনিস তুমি 1 লাখ টাকা যাবে, ওটা তো আবার অন্যায় হয়ে যাবে। 10 টাকার জিনিস হয়তো 20 টাকা চাইতে পারো ওরকম। তো এইগুলো একটু রিসার্চ করবেন। আপনাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, হোমওয়ার্কটা হচ্ছে আহ, বিভিন্ন প্রোডাক্ট নিয়ে একটা রিসার্চ করবেন এবং একটা প্রোডাক্ট পিচ করবেন। আপনার প্রোডাক্ট আপনি আপনি যেটা চুজ করেন আপনার পছন্দ, আমি কোনো প্রোডাক্ট সিলেক্ট করছি না। আপনার যদি হেডফোন নিয়ে কোনো বায়ার পার্সোনা বানাতে হয় সেটা নিয়ে বানাতে পারেন, অর্গানিক ফুড নিয়ে বানাতে হলে বানাতে পারেন, ক্লোথ নিয়ে বানাতে হলে বানাতে পারেন। যেমন আপনি ক্লোথ নিয়ে অনেক সময় দেখা যায় যে আমাদের ক্লোথ ফেল হয়, হ্যাঁ। যেমন আমি একটা পাঞ্জাবি কিনছিলাম, আজ থেকে পাঞ্জাবি ক্লোথের কথা বলছি, জামা কাপড়ের কথা বলছি। আমি একটা পাঞ্জাবি কিনছিলাম আজ প্রায় আজ থেকে আরো 4-5 বছর আগে। ওই পাঞ্জাবিটা ডিজাইন সব সুন্দর ছিল, পাঞ্জাবির কাপড় নিছি, নিজে সিলাইছি, নিজের সাইজ অনুযায়ী সিলাইছি। এটা আমরা পুরো 4 জন কিনছি, আমার বাবা, আমি, আমার 2 চাচা, মানে ঈদের সময় কিনছি তো 4 জন একসাথে ম্যাচ করে পরার জন্য কাপড় কিনছি। কাপড় কেনার পর কাপড়টা ওনারা পুরা রিয়াল, আমরা তো এমনি ম্যাক্সিমাম টাইম রিয়াজুদ্দিন বাজার কিনি ঈদের সময়, আরো পুরা রিয়াজুদ্দিন বাজার ঘুরে ওই কাপড়টা কিনছে। দেখ ভালো, তখন আমি আরেকটু ছোট ছিলাম, তো আমি এটা নিয়ে কথা বলি, যেহেতু আমার আমার আরো সিনিয়র 3 জন আছে। ওনারা কাপড়টা কেনার পর কাপড়টা আমি বিশ্বাস করেন আমি ওই ঈদের দিন পরছি, আর মাঝে মধ্যে 1বার বা 2বার পরি, এরপর আমি কাপড়টা পরি না, রেখে দিচ্ছি। কেন জানেন? কাপড়টার মানে কি বলবো, ওটা কাপড় নাকি ওটা ছালার বস্তা আমি এটা বুঝি না। পুরোটা নষ্ট হয়ে গেছে, পুরোটা। তো এখন আপনি একটা জিনিস বলেন, যদি এরকম যদি হয় তাহলে কেউ কি আর বাই করবে এই প্রোডাক্টটা? ওটা হচ্ছে রিজনটা হচ্ছে আপনার কাপড় কি হিউম্যানের কমফোর্ট হচ্ছে কিনা। হ্যাঁ, ওইটা যদি কমফোর্ট হয় তাহলে দেখবেন যে আপনার, যেমন আপনি না ট্রাস্ট, হ্যাঁ ট্রাস্ট চলে গেছে, আমি আর কিনবো না ওটা থেকে। যেমন আপনি ওই আমি বললাম না ইয়ার কথা, ক্যাডবেরির কথা বলছিলাম না, পোকা পাইছে, তো ওইটা ট্রাস্ট চলে গেছিল। পরবর্তীতে যখন অমিতাভ বচ্চন যখন ইয়ে করছে তখন একটা ট্রাস্ট আসছে, তাও অনেক কষ্ট করতেছে এই জিনিসটা। ট্রাস্ট যদি একবার চলে যায় এটা ইয়া হয় না। এখন আপনাদের একটা কাজ কি, আপনাদের একটা ইয়া দেই, হোমওয়ার্ক হচ্ছে আপনারা আমাকে 2টা হোমওয়ার্ক দিচ্ছি। একটা হোমওয়ার্ক হচ্ছে আমাকে চট্টগ্রামের মেডিকেলের একটা, বেশি না, 30টা মেডিকেলের একটা ডাটা এন্ট্রি লিস্ট বানিয়ে দিবেন। কি কি থাকবে এর জাস্ট এরকমটাই থাকবে, হসপিটাল নেম, ফোন নাম্বার, ওয়েবসাইট, কিভাবে কালেক্ট করবেন তো দেখাই দিছি, অ্যাড্রেস বের করবেন। এই এই কয়েকটা জিনিস করে আমাকে 30টা হসপিটালে, একটা চট্টগ্রামে শুধু চট্টগ্রামে 30টা হসপিটালের অ্যাড্রেস গুগল থেকে পাবেন, আমি দেখাইছি ভিডিওতে, ভিডিও দেখে নিও। তো এখান থেকে হচ্ছে 30টা লিস্ট আমাকে বানিয়ে দিবেন একটা। এটার আমাকে আবার এক্সেল ফাইলটা পাঠাবেন, পিডিএফ ফাইল পাঠাবেন। এক্সেল ফাইল পাঠালে আমি ওপেন করতে পারবো না মোবাইলে, আমাকে পিডিএফ ফাইল পাঠাবেন। এরকম ফাইলে যাবেন, ফাইল থেকে সেভ অ্যাজ, ব্রাউজ, এরপর এখান থেকে এক্সেল ওয়ার্কবুকের মধ্যে এসে পিডিএফ, ঠিক আছে, পিডিএফ এর মধ্যে ক্লিক করে সেভের মধ্যে ক্লিক করবেন, পিডিএফ হয়ে যাবে। দেন পিডিএফ ওটা আমাকে পাঠাবেন একটা। সেকেন্ড আরেকটা হচ্ছে আমাকে একটা বায়ার পার্সোনা বানাবেন। ধরেন আপনার একটা ক্লায়েন্টের ধরতে পারেন বা নিজের পার্সোনাল, ধরেন আপনি একটা বিজনেস ওপেন করছেন। হ্যাঁ, ক্যানভা দিয়েও বানাতে পারেন, আবার হচ্ছে ইয়া করতে পারেন, মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আমাকে জাস্ট হচ্ছে এগুলো লিখে দিবেন, অর্থাৎ ডিজাইন করতে হবে না, এরকমটা লিখে দিবেন। যেমন হচ্ছে যে মাই ক্লায়েন্ট এজ হচ্ছে যে এত, জেন্ডার হচ্ছে এত, এডুকেশন লেভেল হচ্ছে এত, ইনকাম লেভেল হচ্ছে এত, তারপর হচ্ছে যে এখান থেকে যেমন এটা পেন পয়েন্ট হচ্ছে এটা এটা, কমন অবজেক্টিভ হচ্ছে এটা এটা, ইন্টারেস্ট হচ্ছে এটা। হ্যাঁ, এরকম করে আমাকে শুধু ওয়ার্ডের মধ্যে টেক্সট আকারে লিখে দিলে হবে, এরকম ডিজাইন করতে হবে না, টেক্সট আকারে লিখে দিবেন, পারবেন না? এরকম একটা বায়ার পার্সন আমাকে বানিয়ে দিবেন। এখন ওইটা কিন্তু একটা প্রোডাক্টকে কেন্দ্র করে, যেমন হচ্ছে আমি এরকম ধরতে পারেন হেডফোন বায়ার পার্সন, হেডফোন বায়ার পার্সন বলতে আমার প্রোডাক্টটা হচ্ছে হেডফোনের, এটার জন্য এই বায়ার পার্সনটা আমি যাব। তাহলে আমি আপনাদেরকে এখন যেটা শিখালাম সেটা যদি আপনারা যদি দেখি যে না আপনারা এটা বুঝতে পারছেন, তাহলে ওটা রাইটভাবে লিখতে পারবেন। না হয় আমি তাহলে আপনাদেরকে মানে ঠিক করাই দিব যে না, আপনার প্রোডাক্টটা যদি হয় হেয়ার ফলের, তাহলে আপনার বায়ার পার্সন কেমন হওয়া উচিত। মনে করেন হেয়ার ফল কিন্তু ফিমেলেরও হয় মেলেরও হয়, তাহলে এখন আপনি লিখে রাখছেন হচ্ছে যে মেল শুধু, তাহলে আমি আপনাকে শুধরাই দিব যে এটা মেল এটা ফিমেলও হবে, ঠিক আছে। তারপর হচ্ছে হেয়ার ফল কিন্তু আবার কয়েকভাবে হয়,
অনেকের ফুল ইয়া চলে যায়, চুল চলে যায়, এটা এটা এক ধরনের হেয়ার ফল। আবার অনেকের অল্প অল্প করে যায়, এরকম হয় না? অনেকের অল্প অল্প করে যায় না চুল? হেয়ার ফল অনেকভাবে হয় না? অনেকের ফুল চুল চুল চলে যায়, আবার অনেকের অল্প অল্প করে যায়। আবার অনেকের হেয়ার ফল এরকমও থাকে, খুশকি থাকে। এটা কিন্তু ওর কিন্তু চুল পড়তেছেন কিন্তু খুশকির একটা প্রবলেম, অনেকের উকুনের একটা প্রবলেম থাকে। তো ওইটাকে কেন্দ্র করে আপনার ওইটা ইয়া করতে হবে, মেজার করতে হবে। ঠিক আছে, ওই অনুযায়ী আমরা একটা প্রোডাক্ট বানাবো। তাহলে আমরা ক্লায়েন্টের ওখানে পেন পয়েন্ট কী কী রাখবো, ক্লায়েন্টের পেন পয়েন্ট রাখবো, ক্লায়েন্টের চুল পড়তেছে, চুল ঝরতেছে, ক্লায়েন্টের হচ্ছে যে হেয়ার ফলের একটু প্রবলেম হচ্ছে, ক্লায়েন্টের হচ্ছে যে খুশকি বেশি, উকুন আছে, এই 4-5টা পেন পয়েন্ট আমরা লিখবো। এখন এটা আপনার, আমি তো একটা প্রোডাক্টের ইয়া দিলাম, আপনি আপনার মতো একটা প্রোডাক্ট ইয়া করবেন। লম্বা চুল কারো আমি পেন পয়েন্টের কথা বলতেছি। আমি হ্যাঁ ওটাও ধরতে পারো যে ও হচ্ছে যে মানে ক্লায়েন্টের ইয়া